আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি নেক্সট জেন ইনস্টিটিউটের ইংলিশ সেকেন্ড পেপারে আরো একটা ক্লাসে। প্রথমেই সবাইকে একটু জানিয়ে দিতে চাই, আমরা আমাদের পক্ষ থেকে একটু দুঃখ প্রকাশ করছি, কারণ একটু আগেই আমাদের ক্লাস টাইম দেওয়া ছিল 6টা 15-তে, আমরা 6টা 15-তে আসতে পারিনি, কারণ তার 5 মিনিট আগে আমরা ক্লাসের জন্য রেডি হচ্ছিলাম, আমাদের সবকিছু অন ছিল। তখনই আমরা আবার ভূমিকম্প অনুভব করি, চারিপাশে সব হইচই হয়। সো আমরা তখনই বের হয়ে যেতে হয় আর কি বিল্ডিং এর সেফটির জন্য। পরবর্তীতে আমরা ভাবছিলাম ক্লাসটা আমরা ক্যান্সেল করবো কিনা, তারপর আমাদের মনে হলো যে না, আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আজকে আছে, আল্লাহর নাম করে ক্লাসটা আমরা আজকে করি। সো সবার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, সবার কি অবস্থা, তোমরা কেমন আছো? গতকালকে থেকে আজ পর্যন্ত যে অভিজ্ঞতা, সবাই ঠিকঠাক আছো কিনা, মানসিক অবস্থা কেমন? আর একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি আমাদের আজকের ক্লাসটাতে আমরা 100+ লাইভে আমরা অডিয়েন্স দেখতে চাই। সো সবাই একটু আমাদের লাইভটাতে রিয়াক্ট করে একটা কমেন্ট, আমি চাচ্ছি 3 থেকে 5 জনকে তোমরা ফ্রেন্ডদের মেনশন করো, আর পাশাপাশি একটু কমেন্টে জাস্ট জানিয়ে দাও কেমন আছো, দেখি। ওয়ালাইকুম আসসালাম, রূপালী জয়েন করেছে। মাইন ইসলাম ঐশী, আর ইউ সেফ? আলহামদুলিল্লাহ, এখন সেফ আছি, কিন্তু মানসিক অবস্থা সবার মতোই আমারও। আসলে ভূমিকম্প এমন একটা বিষয়, এই জায়গায় আগে থেকে কোনো প্রেডিকশনও করা যায় না, এবং এখন আরো বেশি মনে হচ্ছে যে যখন তখন আতঙ্কগ্রস্ত হয়ে আছে, কিছু একটা কাঁপলেই মনে হচ্ছে যে আবার হচ্ছে। তানভীর, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, মিতু আপু কেমন আছেন? আচ্ছা, সবাইকে একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি সবাই ফ্রেন্ড লিস্টের 3 থেকে 5 জনকে একটু মেনশন করে আমাদের এই ক্লাসটাতে আসতে একটু সাহায্য করো, আর তার পাশাপাশি একটু টাইম লাইনে শেয়ার করে দাও। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকের বিষয় হচ্ছে ফর্মাল লেটার। এখন ফর্মাল লেটার এটা কিন্তু শুধুমাত্র এইচএসসি সেকেন্ড পেপারের একটা টপিক না। আমাদের ফর্মাল লেটার নিয়ে যদি বলতে হয়, মানে লেটার ইন জেনারেল, আমরা কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে লেটার শিখি, ঠিক আছে? আমরা ক্লাস 5-এর কথাও যদি বলি, 5-এও কিন্তু ফর্মাল লেটার ইনফর্মাল লেটার আছে। থ্রু আউট আওয়ার কলেজ লাইফ, স্কুল লাইফ, আমরা কিন্তু ফর্মাল লেটারটা শিখতে হয়। তার বাইরেও আমরা যদি রিয়েল লাইফের কথাও চিন্তা করি, যে ভবিষ্যতে আমাদের যদি দাপ্তরিক প্রয়োজনে লিখতে হয়, তাহলে কিভাবে সব থেকে সুন্দর নিয়মে, সব থেকে মিনিমাম ভুলগুলা করে, আমরা ভুল করবোই না, ঠিক আছে? আজকে যে ইয়েটা হবে, আমাদের ক্লাসটা হবে, এই ক্লাসে আমি একটা জিনিস বলতে পারি, সবসময় আমরা স্টুডেন্টরা একটা জায়গাতে কনফিউজড হই, যে আমাদের রাইটিং পার্টে মার্ক আসে না, যতই আমরা ভালো লিখি না কেন, একদম পুরো মুখস্থ করেছি, 100% ঠিকই লিখেছি, কিন্তু মার্ক আমরা আশানুরূপ সে মার্কটা তুলতে পারছি না। 10-এর মধ্যে আমাদের 6 হয় হাইয়েস্ট, 6.5, 7, কিন্তু আমরা কিভাবে এখানে 8 থেকে 9 টানতে পারি, আমরা আজকের ক্লাসে কিন্তু সেটা দেখার চেষ্টা করব। সো অনেকে ইতিমধ্যে জয়েন করেছে, সেবা আক্তার, রূপালী তাবাসসুম, সুহাসিনী, লিওন মিয়া, নুসরাত জাহান, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবাই সেফ আছো কিনা? আচ্ছা, সুহাসিনী কিন্তু অনেকজনকে মেনশন করছে, আমি চাচ্ছি যে সবাই, আমি দেখছি আসলে কে কে মেনশন করছো আর কি। হ্যাঁ, হোসেন আহমেদ, আমরাও টের পেয়েছি ভূমিকম্প। আসলে ভূমিকম্পের সময় একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে আমাদের কিন্তু ভূমিকম্পের সময় এই যে ঢাকাতে যারা থাকি, 5 তলায় 6 তলায় যদি থাকি, নিচে যাওয়াটা আসলে একটু নির্বোধের মতো কাজ, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, এটা আমরা তো ওইভাবে প্রিভেন্টও করতে পারবো না। তো যদি ভালো হয় 1 থেকে 2 তলায় থাকলে আমরা বাইরে বের হয়ে যাব, আর যদি আমরা 3-4 তলার উপরে থাকি, তাহলে আমরা যদি বেডরুমে থাকি তাহলে বেডের নিচে চলে যাওয়া, যদি ড্রয়িং রুমে ডাইনিং রুমে থাকি তাহলে কোনো একটা শক্ত আসবাবের নিচে চলে যাওয়া, অথবা যদি ওয়াশরুমে থাকি তাহলে মানে মাথাটা সেভ করতে হবে আর কি, আর না হলে ঘরে কর্নারে থাকা, কারণ সবকিছু ভেঙে গেলেও কর্নারটাতে আসলে ওইরকম প্রেশারটা না হলে এটা হচ্ছে অক্ষত থাকে। সো আমি বলবো যে আফটার শক খুবই কমন। তো কালকে হওয়ার পরে আজকে কিন্তু সকালেও 10টা 36 মিনিটে হয়েছে, আজকেও নরসিংদীতে। আবার একটু আগে যেটা হয়েছে, সর্বশেষ তথ্য মতে জানতে পারলাম এটা ঢাকার বাড্ডাতে হচ্ছে উৎপত্ত।
3.7 যদি ভুল না করি। সো একটা ভূমিকম্প হওয়ার পর আফটার শক গুলো কিন্তু খুবই কমন। তারপরে আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে আছি, আল্লাহর কাছে শুধু দোয়া করতে হবে, হ্যাঁ, পানাহ চাইতে হবে, তাছাড়া কিছু করার নেই। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে ইতিমধ্যে 51 জন জয়েন হয়ে গেছে, মাশাআল্লাহ। আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত আমাদের আগে বুঝতে হবে যে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার লেখার আগে এর মধ্যে টাইপ আছে অনেকগুলা। আবার আমাদের বুঝতে হবে যে ফর্মাল লেটারটা কি কি ক্যাটাগরিতে আসে, ফর্মাল লেটার ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্যটা কি। তার আগে আমি শুরুতে একটু আলোচনা করতে চাচ্ছি, যদি আমরা এইচএসসি 25-এর কথা বলি, সেই জায়গাতে কিন্তু আমাদের রাইটিং পার্টে জাস্ট দুইটা টপিক ছিল। একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, দুইটা প্যারাগ্রাফ আসতো 15-15-30, আর একটা আসতো ফর্মাল লেটার অথবা ইমেল, যেটা আসতো 10 মার্কস। ঠিক আছে, কিন্তু ফুল সিলেবাস এইচএসসি 26 and 27, এইখানে আমাদের ফর্মাল লেটার বা ফর্মাল ইমেইলে 8 মার্ক, পাশাপাশি আমাদের একটা আছে রিপোর্ট রাইটিং, সেখানে 8 মার্কস, তাহলে 16। একটা আছে 14 মার্কসের কম্পোজিশন, আর একটা 10 মার্কসের প্যারাগ্রাফ রাইটিং। তাহলে আমাদেরকে কিন্তু এই মার্কটা পাওয়ার জন্য যদি আমরা 8-এর মধ্যে 7 পেতে চাই, তাহলে আমরা ছোটবেলা থেকে কিছু জিনিস যেগুলো আমরা মনে করি যে সঠিক, আমাদের নিয়মটা, ফরম্যাটটা বইয়ে যেভাবে দেওয়া থাকে, ট্রাস্ট মি, আজকে ক্লাসটা দেখার পর অনেকেরই এই ধারণা কিন্তু ভেঙে যাবে যে ওইটা যে সঠিক নিয়ম, ব্যাপারটা এরকম না। ফর্মাল লেটারে এত বেশি কিছু লিখতে হয় না, ফর্মাল লেটারে মুখস্থ করারও কিছু জিনিস নেই। আর আজকে এমন ভাবে ক্লাসটা নিব, জাস্ট এই ফরম্যাটটা মাথায় রাখলেই এটা যে কোনো জায়গায় যে কোনো টপিকে কিন্তু ব্যবহার করা যায়, এবং টিচারও বুঝবে যে তোমার জানাশোনার লেভেল কতটুকু, ডেপথ অফ নলেজ কতটুকু আছে। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা এই জিনিসটা করে নিলাম যে আমাদের 8 মার্কসের জন্য আমরা এটাকে শিখছি। আরেকটা জিনিস বলি, ফর্মাল লেটারে এটা কিন্তু যারা আইএলটিএস দিতে চাচ্ছি, আইএলটিএস একাডেমিক হয়, আইএলটিএস একটা হয় প্রফেশনাল। ওই প্রফেশনাল আইএলটিএস এ কিন্তু আমাদের যে রাইটিং পার্টটা আছে সেখানে কিন্তু ফর্মাল লেটার থাকে, তো ওইখানেও আমাদের কাজে লাগবে। চলে আসি আমাদের ফর্মাল লেটারের টাইপ গুলোতে। দেখো, আমরা সবাই মনে করি ফর্মাল লেটার মানে কি, ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। ছোটবেলা থেকে আমরা এটাই বলছি যে অ্যাপ্লিকেশন রাইটিং, যেটা হেডমাস্টারের কাছে লিখতাম স্কুলে থাকতে, এখন বড় হয়েছি, কলেজে এসেছি, আমরা কলেজে প্রিন্সিপালের কাছে লিখি। তো অ্যাপ্লিকেশন বাদ দিয়েও ফর্মাল লেটার আর কি কি হতে পারে আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে এটা দেয়া আছে। শুধুমাত্র অ্যাপ্লিকেশনে কিন্তু ফর্মাল লেটার না, এটাও আগে ভালো করে বুঝতে হবে। যেমন দেখো, অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল, এটা হচ্ছে একটা ধরন ফর্মাল লেটারের। অ্যাপ্লিকেশন টু অথরিটি আছে, অথরিটি মানে তোমার ধরো এলাকার যে রোড, যেমন কালকে ভূমিকম্প হলো, নরসিংদী রোডের অবস্থা দেখছো, তো রোড ভেঙে গেছে, ফেটে গেছে, সেটার জন্য তোমার পানি সমস্যা, তাহলে তুমি ওয়াসাতে একটা হচ্ছে কমপ্লেন লেটার লিখবা। ঠিক আছে, বা ইলেকট্রিসিটির সমস্যা, এটা হচ্ছে পল্লী বিদ্যুতে তুমি একটা কিছু লিখবা। বা ড্রাগ, এটা তোমাদের এলাকাতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সবাই আসক্ত হয়ে গেছে, তো এটার জন্য তুমি জেলা প্রশাসকের কাছে লিখবা। তো এইগুলাকে বলা হচ্ছে কমপ্লেইন লেটার। ফর্মাল লেটার তাহলে অ্যাপ্লিকেশন পেলাম একটা, কমপ্লেইন লেটার পেলাম একটা। ঠিক আছে, এই যে কমপ্লেইন লেটার আলাদা করে আমরা বলছি। অথরিটির কাছে যে কোনো জিনিস নিয়ে, যেমন তুমি ইলেকট্রিসিটি নিয়ে করতে পারো, এটা কিন্তু ওইভাবে ফর্মালি একটা কমপ্লেইন না, বাট কমপ্লেইন কি নিয়ে, তুমি যেটা তো অভিযোগ জানাচ্ছ, যেমন এই যে লোডশেডিং, এটা নিয়ে তুমি কমপ্লেইন, মিসম্যানেজমেন্ট নিয়ে তুমি হচ্ছে কমপ্লেইন জানাচ্ছ। এছাড়া আরেকটা হয়, এটা হলো পত্রিকার সম্পাদক, এডিটরের কাছে আমরা যে লেটারটা লিখি। তুমি মনে করো যে একটা আর্টিকেল লিখেছো, ঠিক আছে, একটা প্রবন্ধ লিখেছো, সেটা তুমি পত্রিকাতে প্রকাশের জন্য ওই সম্পাদকের কাছে, এডিটরের কাছে একটা রিকোয়েস্ট করছো, ফর্মালি তুমি হচ্ছে অ্যাপ্লাই করছো। তো এই যে এতগুলো আমি বললাম, এটা কি শুধুমাত্র বললাম যে এইচএসসি সিলেবাসে দেওয়া আছে তাই? আসলে এটার একটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে দেখি। যদি আমরা দেখি বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা, যেমন দেখো এখানে ঢাকা বোর্ডের প্রশ্ন, সাপোজ ইউ সেন্ড 5 প্যাকেজেস অফ বুকস টু খুলনা থ্রু জিব্রা কুরিয়ার সার্ভিস। তাহলে জিব্রা কুরিয়ার সার্ভিস, যেমন আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, এরকম বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি মনে করো যে 5টা প্যাকেজ পাঠিয়েছো। এখন একটা প্যাকেজ এখানে মিসিং, তাহলে তোমাকে বলছে নাও রাইট আ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ম্যানেজার কমপ্লেইনিং, তার মানে এটা কমপ্লেইন লেটার অ্যাবাউট মিসিং গুডস। তাহলে তোমার যে পণ্য যেটা মিসিং, সেটার জন্য তোমাকে একটা অভিযোগ পত্র লিখতে হবে। এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসা প্রশ্ন। এবার একটু ঝামেলা হয়ে গেল না? আমরা তো মনে করি অ্যাপ্লিকেশন মানেই কি, মানে ফর্মাল লেটার মানেই হচ্ছে প্রিন্সিপালের কাছে লিখছি, এটা কিন্তু মোটেও সেরকম না। আর একটা জিনিস দেখো, রাজশাহীতে এসেছে, এখানে এডিটরকে লিখতে বলা হয়েছে, মাত্রই আমরা যেটা দেখলাম যে সংবাদপত্রে, তাহলে এটাও কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে আসা। যশোরে কি এসেছে, ইউ আর অ্যান ইনহ্যাবিটেন্ট, বাসিন্দা কোথাকার, কক্সবাজারের। এখন তুমি হচ্ছে চেয়ারম্যান অফ ইলেকট্রিসিটি বোর্ড, তাকে হচ্ছে একটা লেটার লেখো
কমপ্লেইনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেলার, এই যে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে সেটা নিয়ে তুমি একটা কমপ্লেইন লেটার লিখো। তাহলে এটা কিন্তু রাজশাহী বোর্ড, যশোর বোর্ডে আসা প্রশ্ন। আশা করছি আমরা তাহলে এই কনসেপ্টটা বুঝতে পেরেছি যে ফর্মাল লেটার মানেই অ্যাপ্লিকেশন না। এটা কি সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ক্লাসের পার্টিসিপেন্ট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি বলবো একটু কাইন্ডলি আবার একটু সবাইকে মেনশন করে আসতে বলো, ঠিক আছে? আর সবাই কিন্তু রিয়াক্ট দাওনি ক্লাসে। দেখো, তোমাদের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে ফ্রি ক্লাসগুলো দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা কোয়ালিটিফুল ক্লাস। তো তোমরা যদি আমাদেরকে একটু এইভাবে সাপোর্টটা না করো, আমাদের পক্ষেও কিন্তু আসলে মোটিভেশনটা ধরে রাখা একটু কষ্ট হয়ে যায়। সায়েম জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। রোহান বলছে ইয়েস, বুঝতে পেরেছি। একটা দিয়ে অনেকগুলো, হ্যাঁ একটা দিয়ে অনেকগুলো লেখা যাবে। ঠিক আছে, আজকে আমরা সেটাই দেখবো, একটা দিয়ে কিভাবে আমরা অনেকগুলো আগে মূলত আমাদের প্রথমত বুঝতে হবে যে আমরা ভুলগুলা কোথায় কোথায় করি। ঠিক আছে, আমরা শুরুতে সেই জিনিসটা নিয়ে আলোচনা করছি। এই তো ক্লাসে পার্টিসিপেন্ট উঠছে, ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা একটু দেখি। তা এছাড়া আরো যদি কয়েকটা দেখায় তোমাদের, দেখো বরিশাল বোর্ডে একটা আসা প্রশ্ন, এটা হচ্ছে কমপ্লেন লেটার এসেছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ যে আমরা এসপি বলি না, এসপি কে হচ্ছে তোমার লিখতে বলা হয়েছে এগেইনস্ট দ্য অ্যান্টি সোশ্যাল, অসামাজিক কার্যকর্ম তোমার এরিয়াতে। তাহলে এটা নিয়ে আমরা কিন্তু কমপ্লেন লেটার লিখছে, তাহলে তখন তুমি কি লিখবা? দা প্রিন্সিপাল লিখবা? তাহলে দা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তোমাকে এইটা লিখতে হবে। আচ্ছা, আমরা একটু পরে এটা দেখবো। দিনাজপুর বোর্ডে এটা এসেছে, তুমি একটা রাইস কুকার কিনেছো, রাইস কুকারটা একটা অনলাইন শপ থেকে কেনা, কিন্তু তুমি ওটা হচ্ছে রিসিভ করার পরে ইউ ফাউন্ড ইট ওয়াজ নট ফাংশনিং, তার মানে এটা কাজ করছে না। তাহলে তুমি এখন আবার একটা কমপ্লেন লেটার লিখো। তাহলে কমপ্লেন লেটার কিন্তু খুবই কমন, ঠিক আছে? এর পাশাপাশি দেখো বিগ ক্যানাল রানস, তার মানে একটা খাল তোমার হচ্ছে ভিলেজের মধ্যে দিয়ে আছে। পিপল হ্যাভ টু ক্রস ইট এভরি ডে বাট দে ফেস মেনি প্রবলেমস ডিউ টু আ ড্যামেজড ব্রিজ। তার মানে এই যে ব্রিজ যেটা ড্যামেজড হয়ে আছে, তোমাকে এখন চেয়ারম্যানকে, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছে তাকে ওই ব্রিজটা সংস্কার করা, রিপেয়ার করার জন্য কি লিখতে হবে? ইমিডিয়েটলি একটা তোমার হচ্ছে ফর্মাল লেটার লিখতে হবে। তো প্রথমত আমরা তাহলে বুঝতে পারলাম ফর্মাল লেটার মানেই অ্যাপ্লিকেশন না, প্রথমত মাথায় এটা রাখো। এবার আসো ফর্মাল আর ইনফর্মালের মধ্যে পার্থক্য বুঝি। তোমাদের যদি একাডেমিক ভাবে চিন্তা করো, তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে কোনটা আসে? ইংলিশ ফার্স্ট পেপারে আসে হচ্ছে ইনফর্মাল লেটার, আর ফর্মাল লেটারটা আসে সেকেন্ড পেপারে, রাইট? ঠিক আছে, ফর্মাল লেটারের সাথে কিন্তু আরেকটা টপিক এখানে দিয়ে দেয় যে ফর্মাল ইমেল, আমরা ইমেলটাও দেখবো, কোনো সমস্যা নেই। এখন ইনফর্মাল আর ফর্মালের মধ্যে পার্থক্যটা মেইনলি কোথায়? তুমি হয়তো বলতে পারো স্যার ইনফর্মালটা হচ্ছে যেটা ওই যে বাবার কাছে লেখে, যেটা ভাইয়ের কাছে লেখে, বন্ধুর কাছে লেখে, এটা ইনফর্মাল। আর ফর্মাল হচ্ছে যেটা হচ্ছে প্রিন্সিপালের কাছে লেখে, হেডমাস্টারের কাছে লেখে। একটু আগে মতো ওটা বললামই যে ফর্মাল মানে হচ্ছে যেটা দাপ্তরিক, তাই না? তোমার যেটা চাকরির জন্য দরকার, তোমার যেটা পড়াশোনার জন্য দরকার, যেটা তুমি দপ্তরে পাঠাচ্ছ, একটা অফিসিয়াল। এখন এই জায়গাতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের, আগে মাথায় রাখতে হবে যে দেয়ার আর মেইনলি থ্রি ডিফারেন্সেস বিটুইন অ্যান ইনফর্মাল লেটার অ্যান্ড ফর্মাল লেটার। তাহলে তুমি যদি ইনফর্মাল লেটারে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ফর্মাল লেটারের মধ্যে নিয়ে চলে আসো, সেটা কিন্তু মোটেও একটা গুণগত ফর্মাল লেটার হবে না। তাহলে আগে আসো এটা বুঝি যে আমাদের ইনফর্মাল আর ফর্মালের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, কোনটা কোথায় আনা যাবে না। নাম্বার ওয়ান, একটু সবাইকে রিকোয়েস্ট করব খাতা কলম নিয়ে বসো এবং প্রত্যেকটা জিনিস তুলতে হবে না, যেগুলো যেগুলো তোলার মতো সেগুলো হচ্ছে তুমি এখানে খাতাতে তুলে ফেলবা। তারপরে দেখবা ক্লাস শেষে তুমি খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করে উঠলে, এটা তোমারও ফিল হবে, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে তোমার আগে এখানে দিয়ে দিই, এটা হচ্ছে ইনফর্মাল, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে ফর্মাল। আচ্ছা, প্রথমত আমরা যদি বলি সেটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম। কন্ট্রাকশন ফর্ম মানে কি জিনিস? কন্ট্রাকশন ফর্ম মানে আমরা যেটাকে সংক্ষেপে বলি শর্ট ফর্ম। যেমন দেখো আমরা বলি না ক্যান্ট, আমরা বলি না এক্সাম, বলি কিনা? আমরা দেখো যখন আজকে তারিখ ধরো আমি বলছি 22/11/25, এটাও তো শর্ট ফর্ম। তাহলে এই যে শর্ট ফর্ম গুলা, এটা ইনফর্মাল। তাহলে এটা কি ফর্মাল লেটারের মধ্যে লেখা যাবে? মোটেও না। তাহলে তোমাকে ফর্মাল এসে কি করতে হবে? এই যে ক্যান্ট, এটা তোমাকে ক্যান নট সম্পূর্ণটা লিখতে হবে। তাহলে শুডেন্ট, শুড নট। ওয়ান টু, এটাই হচ্ছে ওয়ানা, এই ওয়ানা আমরা এখানে লিখি, হ্যাঁ, কিন্তু এখানে তোমার কি করতে হবে? ওয়ান্ট টু।
অর্থাৎ সংক্ষিপ্ত রূপ তুমি ফর্মাল লেটারে কখনোই আনতে পারবা না। সেটা হতে পারে শব্দের সংক্ষিপ্ত রূপ, হতে পারে সেটা একসাথে একটা, যে সব থেকে বেশি কন্ট্রাকশন ফর্ম মানে হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে তুমি যখন এই যে নট যুক্ত করো, ঠিক আছে, বা তুমি এরকম যখন বলো যে আই উইল, এখানে আই দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল দাও না, এইটাকে তোমাকে কি করতে হবে, আই উইল সম্পূর্ণটা লিখতে হবে। প্রথমটা কি সবাই বুঝতে পেরেছো? ফর্মাল ইনফর্মালের মধ্যে যে প্রথম পার্থক্যটা, দ্যাট ইজ সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশন ফর্ম নাম্বার ওয়ান। ডিফারেন্স নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্রাকশন ফর্ম। সেটা কোথায় করা যাবে? ইনফর্মালে করা যাবে। অর্থাৎ তুমি যখন তোমার ছোট ভাইকে একটা চিঠি লিখছো সেখানে তুমি বলতে পারবা, ঠিক আছে, বাট তুমি যখন ফর্মাল লেটারে চলে আসবা সেখানে অবশ্যই তোমাকে পরিহার করতে হবে। আচ্ছা, আশা করছি এটা বোঝা গেছে। পিডিএফ, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট এই যে পিডিএফ চাইলা, তুমি তো ক্লাসটা এখন পর্যন্ত মেনশন করনি, কাউকে দেখতে পাচ্ছি না, মেনশন করে দাও। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয়টাতে দেখো, ইডিয়মস, অর্থাৎ ইডিয়মসকে কি বলে জানো? বাগধারা। বাংলাতে বাগধারা পড়ছো না তোমরা? অমাবস্যার চাঁদ পড়ছো, কাঁঠালের আমসত্ত্ব, তাসের ঘর, এগুলা কি বাগধারা? মানে হচ্ছে যেটা বলে সেটা বুঝায় না। যেমন ইংরেজিতে সব থেকে কমন কিছু বাগধারার মধ্যে একটা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। এর অর্থ কি? আমরা কি বলি? ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুষলধারে, তাই না? ইটস বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। কিন্তু তুমি যদি বলো যে আকাশ থেকে কুত্তা আর বিলাই ঝরে ঝরে পড়ছে, কেমন হবে? শুনতে কেমন লাগছে? তার মানে ও যেটা বলে ও সেটা বুঝায় না, এটাকেই বলে বাগধারা। ঠিক এরকম ভাবে যদি আরো দেখি আমরা, যেমন ব্রেক এ লেগ, ব্রেক এ লেগ মানে কি? একটা ঠ্যাং ভেঙে দাও। এই ব্রেক এ লেগ মানে হচ্ছে অল দ্য বেস্ট। তুমি ধরো কোনো একটা ফ্রেন্ড কোথাও একটা যাচ্ছে, স্পিচ দিবে অথবা তার একটা বড় দিন, ঠিক আছে, তুমি তাকে কি বলো? অল দ্য বেস্ট দোস্ত, ঠিক আছে, বেস্ট অফ লাক। এটা না বলে তুমি বলতে পারো ব্রেক এ লেগ। এটা হচ্ছে ইডিয়ম। তো এই ইডিয়ম গুলা এটা হচ্ছে ইনফর্মাল। তুমি এই ইডিয়ম বা যে কোনো এরকম স্পেশাল এক্সপ্রেশন যেগুলো আছে, ইউ কান্ট ইউজ দ্যাট কোথায়? ফর্মালে। তুমি এটা ইনফর্মালে দিতে পারো, বাট ফর্মালে যে তোমাকে অবশ্যই সেটা কি করতে হবে? সেটা একটা সুন্দর ফর্মাল ভাষাতে লিখতে হবে। তাহলে তুমি ক্যাটস এন্ড ডগস না বলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো হেভিলি, এটা মানেও মুষলধারে, ঠিক আছে, ভীষণ বৃষ্টিপাত হচ্ছে। ব্রেক এ লেগ না বললে তুমি কি বলতে পারো? অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। তাহলে এই যে ইউজ অফ ইডিয়মস, এটা কোথায় করা যাবে না? ফর্মালে করা যাবে না, ইনফর্মালে করা যাবে, ঠিক আছে। এটা কি সবাই বুঝতে পেরেছো ইডিয়মস এর ব্যাপারটা? আচ্ছা, ভেরি গুড। এবার তাহলে আমরা 3 নম্বরে যাব। দেখো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট উজ্জ রাখা। উজ্জ রাখা মানে সাবজেক্টটাকে উল্লেখ না করা। সেটা তুমি কোথায় করতে পারবা আর কোথায় করতে পারবা না? প্রথমত ইনফর্মালে তুমি এটা করতে পারবা। সাবজেক্ট উল্লেখ না রাখা মানে, যেমন আমরা অনেক সময় বলি না যে হাউ আর ইউ, হোপ ইউ আর ফাইন। আমরা বলি হোপ ইউ আর ফাইন, ঠিক আছে, আশা করি তুমি ভালো আছো। মানে যে হোপ, এটা তো ভার্ব। কে হোপটা করছে? কে কে আশা করছে? আমি আশা করি। তার মানে এই জায়গাতে কিন্তু একটা সাবজেক্ট অলরেডি আছে, সেটা হচ্ছে আই, যেটাকে আমরা উজ্জ রেখেছি, অর্থাৎ ওটাকে আমরা উল্লেখ করিনি, ঠিক আছে। এটা কোথায় করা যাবে? ইনফর্মালে করা যাবে। সো দিস ইজ ইন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। বাট যখনই তুমি ফর্মালে চলে আসবা তখন তোমাকে মোটেও তুমি যে হেডমাস্টারকে প্রিন্সিপালকে বলতে পারবা না যে উই বাদ দিয়ে তুমি বললা যে আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, ইউর ইনস্টিটিউশনস। এটা কিন্তু হবে না। তাহলে তোমাকে এখানে উল্লেখ করা লাগবে, আই হোপ ইউ আর ফাইন।
এই যে তিনটা বিষয় তাহলে আমরা দেখলাম, কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্মের ব্যবহার ইনফরমালে করা যাবে, ফর্মালে করা যাবে না। ইডিয়মস বা বাগধারা এগুলা কোথায় ব্যবহার করা যাবে? ইনফরমালে করা যাবে, বাট ফর্মাল লেটারে করা যাবে না। আর একটা হচ্ছে সাবজেক্টকে উজ্জ্ব রাখতে কোথায় পারবো আমরা? ইনফরমালে পারবো, বাট ফর্মালে আমরা উজ্জ্ব রাখতে পারবো না। তোমরা কি এই তিনটা ডিফারেন্স ভালো মতো বুঝেছো? যদি না বুঝো প্লিজ আমাকে জিজ্ঞেস করো, আমার কোনো সমস্যা নেই রিপিট করতে। মোহনা বলছে ভাই প্লিজ পুরো নিয়মটা লিখে দেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এই যে সারা জীবন তো শিখে আসছো, দেখো ইংলিশ কিন্তু ওই কিন্ডারগার্টেন থেকে শিখে আসছো, কিন্তু প্রতি বছর জাস্ট ক্লাস চেঞ্জ করো, ঘুরে ফিরে সেম জিনিস, বারবার নিয়ম শিখতে হয়, বারবার পরীক্ষার আগে দেখতে হয়। তো একটু ধৈর্য ধরো, প্রথম থেকে বেসিক জিনিসটাকে বুঝো, তারপর আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দেবো ডেটটা কেমনে লিখতে হবে, সাবজেক্টে কি লেখা যাবে না, কি লিখলে ভালো হয়, ঠিক আছে? ডিয়ার স্যার ম্যাম কি লেখা লাগবে, প্রথম লাইনটা কেমনে লিখতে হবে, লাস্টে কিভাবে শেষ করতে হবে, প্রত্যেকটা জিনিস দেখা দিব, সমস্যা নেই। আচ্ছা, অবন্তিকা বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। এই সবাইকে কমেন্ট করতে হবে একটু, যখন বলবো বুঝতে পেরেছো কিনা, যদি লিখতে কষ্ট হয় বুঝতে পেরেছি, দরকার হয় জাস্ট ইয়েস নো লেখো, ওয়াই বা এন লেখো। আচ্ছা, আরমান বলছে ভাই আবার বুঝান। শোনো, সংক্ষেপে জাস্ট তিনটা বিষয় মনে রাখো, যে সংক্ষিপ্ত রূপ, বাগধারা এবং সাবজেক্টকে উজ্জ্ব রাখা, ঠিক আছে, উল্লেখ না করা। এই তিনটা জিনিসই ইনফরমালে করা যায়, ফর্মালে করা যায় না। তাহলে ফর্মালে তুমি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারবা না, সাবজেক্টকে উজ্জ্ব রাখতে পারবা না, আবার ইডিয়মস বা বাগধারাও ব্যবহার করতে পারবা না। ইনফরমাল এগুলো সবই যাবে। আরমান ক্লিয়ার? সিয়াম ক্লিয়ার? আচ্ছা, নুসরাত জাহান বুঝতে পেরেছে, রোহান বুঝতে পেরেছে, ভেরি গুড। এবার আসো আমরা চলে আসি, এখানে কিছু জিনিস তোমাদেরকে আমার কাছে মনে হয় যে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। এটা নিয়ে আমি যখন হাই স্কুলে ছিলাম এটা নিয়ে প্রচুর প্যারা খাইছি। তোমরা একটু আমাকে বলো তো, এটা শুনেছো কিনা, বাংলাতে যখন তোমরা দ্বিতীয় পত্রে দরখাস্ত লেখো বা ইংলিশ সেকেন্ড পেপারে যখন তোমরা অ্যাপ্লিকেশন লেখো, তখন কিন্তু আমাদের এটা বলা হয়েছে যে ওই পৃষ্ঠাটাতে মার্জিন দিতে পারবা না, বা ওইটা তোমাদেরকে শুরু করতে হবে এই দিকটার পেজে, এদিকের পেজে ইয়ে করা যাবে না, বা এক পেজের মধ্যে লিখতে হবে। তোমরা কি এগুলো শুনেছো? বলো তো ভালো করে, নাকি আমি একাই শুনলাম এগুলা? সো দিজ আর সাম মিথস, মানে যেগুলো সত্য না। তাহলে বুঝো কি কি এখানে করা যাবে, কি কি করা যাবে না। প্রথম কথা বলে দিই, মার্জিন দিতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র ফর্মাল লেটার বলে কথা না, তুমি থ্রু আউট দা মানে এক্সাম পেপারস তুমি প্রত্যেকটা পেজে মার্জিন দিবা, এবং মার্জিন দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে, তোমাকে সেটা বুঝতে হবে। মার্জিন দেওয়ার নিয়ম কি? অনেকেই দেখেছি, দেখো এটা যদি তোমার খাতা হয়, হ্যাঁ, এটা যদি তোমার খাতা হয়, তুমি মার্জিনটা দিবা এদিকে 1 ইঞ্চ, তোমার ওই যে স্টেল স্কেল যদি থাকে এদিকেও দিবা হচ্ছে 1 ইঞ্চ করে। আর মার্জিনের বাইরে এই অংশে কিছু লিখতে হয় না। এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। সেটা কি? এই দিকটা রেখে দিতে হয়, টিচার মার্ক যখন দিবে, তোমাকে এভালুয়েট করবে না, খাতা যখন দেখে তখন এখানে মার্ক দেয়, এবং যদি কোনো কমেন্ট থাকে সেগুলো এখানে ইয়ে করে দেয় যে তোমার এটা আরেকটু সুন্দর করতে হবে, এখানে হচ্ছে যদি তোমাকে কোনো ধরনের ফিডব্যাক দিতে চাই, এই যে পুরা অংশটা এটা হচ্ছে শুধুমাত্র শিক্ষকের জন্য। এখন তুমি বলতে পারো যে স্যার আমি যখন নিজের খাতায় লিখি তাহলে এটা তো শিক্ষক দেখছে না, ঠিক আছে, তখন কি তাহলে আমার মার্জিন না দিলে হবে কিনা? আমি তারপরেও বলি যে না, মার্জিন দেওয়ার অভ্যাসটা থাকা ভালো, এবং ওইটাও কিন্তু খুব ভালো মতো স্মার্টলি ব্যবহার করা যায়। তুমি যখন নিজে লিখছো, ধরো আজকে তুমি ফর্মাল লেটারে নোট করছো, তাহলে ফর্মাল লেটারের নোট এখান থেকে শুরু করছো, তো এদিকে আর এদিকে যে ফাঁকা অংশগুলো আছে এগুলো কি করতে পারো, টপিকের বাইরে যদি কোনো কিছু, ধরো আমি একটা আলোচনা করছি, তোমার মনে হয়েছে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, তো তুমি এটা তো টপিকের বাইরে, তুমি এখানে মার্জিনের এখানে লিখে রাখতে পারো, ঠিক আছে? তারপরে যখন ওই যে পরীক্ষার আগে যখন খাতা দেখবা, তখন কিন্তু খুব সুন্দর মতো এইগুলো আলাদা করে তোমার চোখে পড়বে। আশা করছি এই জিনিসটা বোঝাতে পেরেছি কিভাবে মার্জিন দিতে হয়। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক পেজেই আমাদের ফর্মাল লেটারটা শেষ করতে হবে কিনা। করতে পারলে ভালো, কিন্তু না করতে পারলেও ক্ষতি নেই, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে একটা জিনিস সাজেস্ট করা হয়, মানে এটা অ্যাবসলিউট নেসেসারি না যে এটা তোমাকে মানতেই হবে, ম্যান্ডেটরি, ব্যাপারটা এরকম না। তবে ভালো কি জানো, এই যে তোমার খাতা, যদি একটা খাতা ধরে তোমাকে দেখাই, একটা বই, আচ্ছা আমি তোমাকে বই দেখাই, হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে বই, বই তো দুইটা দিক আছে না, তোমার খাতাও দেখো খুলো, খাতার দুইটা দিক আছে, একটা ওপেনিং পেজ আমরা বলি, একটা হচ্ছে এইদিকে যেটা সেটাকে বলা হয় ক্লোজিং পেজ। এখন এই ওপেনিং পেজ ক্লোজিং পেজের না নাম আছে, নামটা কি? এই যে ওপেনিং পেজ যেটা, এটাকে বলা হয় ভার্সো, আর যেটা ক্লোজিং পেজ এইদিকে এটাকে বলা হয় রেক্টো। তো উচিত শুধু ফর্মাল লেটার বলে কথা না, যে কোনো রাইটিং পার্ট
যে কোনো গুরুত্বপূর্ণ যে টপিক গুলা, সেগুলো উচিত হচ্ছে তোমার এই ভার্সো থেকে শুরু করতে হয়, ওপেনিং পেজ থেকে শুরু করতে হয়। এর কারণ কি, তুমি ধরো এইখানে শেষ করতে পারলা না, তোমার এই পেজে চলে যেতে হলো। তো যদি এরকম হয় যে তুমি ক্লোজিং পেজে শুরু করেছো, এখান থেকে লেখা ফর্মাল লেটারটা, এবার তুমি এখানে শেষ করোনি, ওই পেজটা তো টিচারকে উল্টে তারপর দেখতে হবে। তো টিচাররা অনেক সময় যদি অলস হয় একটু, দেখা যাচ্ছে ও পেজটা উল্টাবে না, ঠিক আছে, বা ওটা হচ্ছে স্কিপ করে যায়, ওটা হচ্ছে চোখে পড়ে না, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ওইদিকে মার্কটা হচ্ছে অনেক সময়, এটা আমি বলছি না যে এটা সবসময় হয়, কিন্তু ভালো সবসময় এটা সাজেস্টেড যে তুমি যদি এই ওপেনিং পেজ বা ভার্সো থেকে লেখাটা শুরু করো, তাহলে যদি তোমার এক পেজে নাও ধরে, তুমি কিন্তু এইদিকে গেলেও টিচার যখন খাতাটা খুলেছে ও কিন্তু একবারেই দেখতে পাচ্ছে দুইটা পেজ। এই কনসেপ্টটা কি তোমরা বুঝেছো? ভার্সো আর রেক্টর যে ব্যাপারটা, বুঝলে একটু বলো তো। হ্যাঁ, সাকিব ইসলাম বলছে স্যার অ্যাপ্লিকেশন এক পাশে লিখতে হয়। এই যে আজকে অনেকগুলা মিথ কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তাহলে প্রথমত কি জিনিস, মার্জিন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত এক পেজেই লিখতে হবে, এটা লিখতে পারলে ভালো, না লিখতে পারলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি না লিখতে পারো এক পেজে, সেই ক্ষেত্রে তোমার উচিত, মানে বেটার হচ্ছে ভার্স অর্থাৎ ওপেনিং পেজ, খাতার শুরুর যে পেজটা, এই দিক থেকে শুরু করা, যাতে একসাথে দুইটা পেজে দেখা যায়। এই কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? যদি হয় আমরা কিন্তু এখন একদম পুরো মূল আলোচনায় চলে যাব। আদিবা ইয়াসমিন বলছে লেটারে তো আবার অ্যাপ্লিকেশন লেখা কেন? শোনো, লেটারের মধ্যেই অ্যাপ্লিকেশন হচ্ছে একটা আলাদা ক্যাটাগরি। ফর্মাল লেটার প্রথমে আলোচনা মনে হয় মিস করছো। ফর্মাল লেটারের মধ্যে আলাদা আলাদা আমাদের প্রকারভেদ আছে। প্রথমটা সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে কমপ্লেইন লেটার, একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, ঠিক আছে, অনেক ধরনেরই আছে। এই তো সবাই বুঝেছো, ভেরি গুড। তাহলে এখন তোমাদেরকে আমি কিছু ট্রু ফলস প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা এইভাবে দিবা, নাম্বার 1, এক, এটা ফলস নাকি ট্রু, তাহলে আমি বুঝবো তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার। প্রথমটা পড়ো, ইউ নিড টু কমপ্লিট আ ফর্মাল লেটার উইদিন আ সিঙ্গেল পেজ। এক পেজের মধ্যেই তোমাকে একটা ফর্মাল লেটার শেষ করতে হবে। ইজ দিস ট্রু নাকি ফলস? দ্রুত বলো, একে ট্রু না ফলস? তোমাকে এক পেজের মধ্যেই কি শেষ করতে হবে? যদি শেষ করতে হয় তাহলে ট্রু লেখো, আর যদি বলো যে না, তাহলে ফলস লেখো। এই তো উত্তর। এই মাত্রই কিন্তু এটা আমি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করেছি। ট্রু ফলসে চলে এসেছি। আচ্ছা, অবন্তিকা বলছে ফলস। ফলস, মোহনা হচ্ছে ঠিক আছে। আদিবা, সমস্যা হয়ে গেল কিন্তু। সহদেব খ, হ্যাঁ খ, ঠিক আছে, বি বা খ যাই বলো না কেন। কিন্তু এই যে সিয়াম, আদিবা, তোমরা একটু ভালো করে কনসেপ্টটা বুঝো। আমরা একটু আগেই বললাম এই জায়গাতে কি বলেছি দেখো তো, বলেছি যে আমাদের এক পেজের মধ্যে শেষ করতে পারলে ভালো, কিন্তু তুমি চাইলে আরেকটা পেজে যাইতে পারো, সেখানেও কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে আমাকে বলছে ইউ নিড টু, তোমাকে করতেই হবে এক পেজের মধ্যে। তাহলে এটা কি ট্রু? মোটেও ট্রু না, দিস ইজ ফলস। তাহলে এখানে কিন্তু ট্রু বলা যাবে না। এই যে এখন পর্যন্ত জয়দেব আবার নতুন করে ট্রুই লিখছো। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। পরেরটা হলো 2 নম্বরে কি, সবাই একটু প্রশ্ন নাম্বারটা উল্লেখ করো, তাহলে আমার বুঝতে ইজি হবে কোনটা উত্তর দিচ্ছ। ইউ ডোন্ট নিড টু অ্যাড মার্জিন টু দ্য পেজ হোয়াইল রাইটিং আ ফর্মাল লেটার। তোমার ফর্মাল লেটার লিখতে গেলে মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এইটা ট্রু হয়ে থাকে তাহলে বলো যে ট্রু, আর যদি ফলস হয়ে থাকে তাহলে বলো ফলস। তোমার কি মার্জিন প্রয়োজন আছে নাকি নেই? হ্যাঁ, এই তো এবার হচ্ছে ফলস, রাইট? কারণ তোমার মার্জিন দিতে কোনো সমস্যা নেই, তুমি বরঞ্চ মার্জিন দিবা, ঠিক আছে, তাহলে এটাও ফলস। তোমাদের সবগুলাই ফলস মনে হচ্ছে নাকি? 3 নম্বরে দেখো তো, ইউ ক্যান অমিট, অমিট মানে হচ্ছে উজ্জ্ব রাখা। তুমি কি সাবজেক্ট উজ্জ্ব রাখতে পারবা ফর্মাল লেটার লেখার সময়? ইউ ক্যান অমিট, ইজ ইট ট্রু? ফর্মাল লেটারে কি সাবজেক্ট উজ্জ্ব রাখা যায় নাকি যায় না? এই তো ধরে ফেলছো, সাবজেক্ট উজ্জ্ব রাখা যায় না। ইনফর্মাল লেটারে সাবজেক্ট উজ্জ্ব রাখা যায়। আচ্ছা, এটা আমাদের মনে হয় লাস্ট ওয়ান। বলো, ইউ মাস্ট স্টার্ট রাইটিং ইউর লেটার ফ্রম ভার্সো, অর্থাৎ ওপেনিং পেজ থেকেই তোমার শুরু করতে হবে। মাস্ট, একটা জিনিস হচ্ছে মাস্ট, মাস্ট মানে এটা করতেই হবে।
আর আরেকটা হচ্ছে ইটস বেটার, যদি এখানে লেখা থাকতো ইটস বেটার টু স্টার্ট রাইটিং ইউর লেটার ফ্রম ভার্সো, ওপেনিং পেজ থেকে লেখাটা শুরু করা বেটার, তাহলে আমরা বলতাম ট্রু। কিন্তু যখনই বলছে মাস্ট, তোমাকে করতেই হবে, এটা কিন্তু ট্রু না, তাহলে দিস ইজ অলসো আ ফলস স্টেটমেন্ট। আচ্ছা, এখন আসো আমাদের পরবর্তী ধাপে, যেখানে আমরা শুরু করব আমাদের একদম লেটারগুলো লেখা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটু প্লিজ আমাদের সাথে থাকো, আমাদের এই জায়গায় একটা সমস্যা হচ্ছে। হুম, আচ্ছা ভাই একটু দেখেন তো, এটা পরের পেজগুলো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ততক্ষণে আমি তোমাদের সাথে কথা বলতে থাকি। আমাদের পেজটা আসো, এটা আসলো কোথা থেকে? হুম, ঠিক আছে, আমাদের পেজ চলে এসেছে। আচ্ছা, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার আমরা মূল আলোচনায় চলে এসেছি। ঠিক আছে, আমাদের একটা ফর্মাল লেটারে কোন কোন অংশ থাকবে, তোমরা যে কে যেন বললা যে স্যার সবগুলো আলাদা আলাদা করে দেখিয়ে দেন পুরাটা কিভাবে লিখতে হবে। সো এবার খুব ভালো করে মনোযোগ দিবা যে কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখাই দিচ্ছি। প্রথমত তোমাদের বুঝতে হবে যে একটা ফর্মাল লেটারের প্রধান প্রধান অংশ কি কি থাকা লাগবে, না থাকলেই না। যেমন প্রথমটা হচ্ছে ডেট, তোমাকে ডেট দিতেই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা শুরু করব প্রত্যেকটা লাইন ফ্রম দ্য লেফট, বা দিক থেকে। কোনটা কিন্তু আমরা অনেক সময় যে ছোটবেলায় যখন ইনফর্মাল লেটার লিখছি, এদিকে আমরা ডেট লিখতাম, তারপরে আমরা হচ্ছে কি লিখতাম, কোথা থেকে লিখছি, স্থান, এটা কিন্তু এখানে না। সো আমাদের প্রত্যেকটা লাইন শুরু করতে হবে বা দিক থেকে, এটা মাথায় রাখো। তাহলে শুরুতে থাকবে হচ্ছে ডেট। দ্বিতীয়ত থাকবে আমাদের হচ্ছে রিসিপিয়েন্টস নেম, অর্থাৎ তুমি কাকে লিখছো। তোমাকে এখানে বলে দেওয়া হবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, তার মানে তোমার প্রিন্সিপালকে যদি লিখতে হয় তাহলে দ্য প্রিন্সিপাল, তার ডেজিগনেশনটা লিখতে হবে। ঠিক আছে, তার পদবি, তাহলে পদবি প্রিন্সিপাল। তার ঠিক পরে তোমাকে লিখতে হবে তার অ্যাড্রেস, তাহলে যদি কলেজ হয় কোন কলেজের প্রিন্সিপাল, ইনস্টিটিউশনটা লিখতে হবে। তাহলে তুমি বললা ডেট, দ্য প্রিন্সিপাল, ঢাকা কলেজ, ঢাকা কলেজ কোথায় অবস্থিত তার নিচে লিখে দিলা অ্যাড্রেস। এরপর তোমাকে লিখতে হবে সাবজেক্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই সাবজেক্টটা তোমরা ঠিক মতো লিখতে পারো না বলে কিন্তু প্রথমেই টিচার যিনি খাতা দেখে তার কিন্তু তুমি হচ্ছে নেগেটিভ কনোটেশন নজরে চলে যাও। ঠিক আছে, তাহলে আমরা এটা খুব সুন্দর করে শিখবো সাবজেক্ট কিভাবে লিখতে হয়। এরপর হচ্ছে সলিউটেশন, অর্থাৎ তুমি তাকে কি বলে সম্বোধন করছো, ওই যে ডিয়ার স্যার, ম্যাম, এখানে কি করা যাবে কি করা যাবে না সেটা আমরা আলোচনা করব। এরপর হচ্ছে আমাদের যে বডি প্যারাগ্রাফ গুলা, অর্থাৎ তুমি যে মূল অ্যাপ্লিকেশনটার মধ্যে কি কি তোমাকে রাখা উচিত, ঠিক আছে, কি কি রাখলে ভালো, আমরা সেটা আলোচনা করব। লাস্টে হচ্ছে আমাদের এই যে আই দেয়ার ফর প্রে, যে লাইনটা লিখি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর শেষ পর্যন্ত আমাদের সিগনেচারটা, অর্থাৎ আমরা কিভাবে ক্লোজ করছি, সিনসিয়ারলি ইয়োর্স, ঠিক আছে, ইয়োর্স অবিডিয়েন্টলি, যেভাবে শেষ করে নিজের নাম লিখি। তো এই প্রত্যেকটা আমরা ধাপে ধাপে দেখব। এখন লক্ষ্য করো, আমাদের যদি এরকম একটা সিনারিও দেয়া হয়, সাপোজ ইউ আর সাকিব, তোমাকে কিন্তু প্রথমে বলে দেয়, অনেকগুলাতে বলে বলে আবার অনেকগুলা নিজের নাম বলে না। আমরা একটা সব থেকে বড় ভুল করি, যদি এরকম দেয়া থাকে যে ধরে নাও তুমি হচ্ছে সাকিব, তাহলে কিন্তু তোমাকে ওই সাকিব হয়ে লিখতে হবে। তুমি যতই সাকিবা হও, তোমাকে সাকিবই লেখা লাগবে। ঠিক আছে, নিচে নাম আমাদের সবসময় আসলে অভ্যাস হয়ে আছে, আমরা নিজের নামটা দিতে দিতে অভ্যস্ত। কিন্তু আগে শুরুতেই লক্ষ্য করবা যে ওইখানে নাম দেয়া আছে কিনা, ইনস্টিটিউশনের নাম দেয়া আছে কিনা। যদি বলা হয় যে সাপোজ ইউ আর সাকিব, ইউ আর স্টুডেন্ট অফ, এই যেখানে দেয়া আছে ফেনীর XYZ কলেজ, তাহলে তোমাকে তোমার কলেজের নামও কিন্তু এটাই দিতে হবে। আর না দিয়ে থাকলে তো তোমার উপরে, ঠিক আছে, তখন দেন ইটস আপ টু ইউ, তুমি তোমার নাম দাও, তোমার কলেজের নাম দাও, ইটস ফাইন।
রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর, এই যে আমরা বলেছি কাকে লিখতে হবে সেটা কিন্তু বলে দেয় সব সময়। তাহলে এখানে আমাদের দেখলাম যে আমাদের কাকে লেখা লাগবে, প্রিন্সিপালকে লিখতে হবে। ফর, এখান থেকে আমাদের সাবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি, ফর এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন। এইটা সব থেকে বেশি আসা প্রশ্ন ইন্টারমিডিয়েটে তোমার ফর্মাল লেটার অংশে, যে তোমার এই ফ্যাসিলিটিস বাড়ানো কিসের, তোমার লাইব্রেরি, কলেজ রুম বা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি অ্যাড করা, বা এই যে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই যে ফ্যাসিলিটিস কোনো কিছুর জন্য আবেদন করা, এটা সব থেকে বেশি আসা। তাহলে তোমার কি করতে হবে, এইটাই পুরা মাস্টার হয়ে যেতে হবে, অন্তত এই টপিকটা যাতে তোমার ভুল না হয়। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু দুই ধরনের হয়। একটা অ্যাপ্লিকেশনকে আমরা বলি হচ্ছে তোমার কালেকটিভ অ্যাপ্লিকেশন। কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে হচ্ছে যেটা তোমার নিজের জন্য না, ব্যক্তিগত প্রয়োজন না। এখন ধরো তোমার ওই যে আমরা ছোটবেলা থেকে সব থেকে কমন, নানি মারা গেছে, ঠিক আছে, ছুটি লাগবে। ঠিক আছে, তোমার হচ্ছে বাসায় আজকে ভাত রান্না হয়নি, ছুটি লাগবে, যে কোনো কিছুর জন্য ছুটি লাগবে। এখন তোমার জন্য ছুটি লাগবে, এখানে কি তুমি উই দিয়ে লিখবা, উই আর দ্য স্টুডেন্টস? মোটেও না। বা তোমার বাবা বদলি হয়ে গেছে, তোমার টিসি লাগবে, ট্রান্সফার সার্টিফিকেট। এইগুলাকে বলা হচ্ছে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন। কিন্তু ধরো তুমি শিক্ষা সফরে যেতে চাও, বা তোমার কলেজ লাইব্রেরিতে হচ্ছে ফ্যাসিলিটিস এ করার কথা বলা হচ্ছে, বা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার কথা বলা হচ্ছে, এগুলো তুমি চিন্তা করে দেখো, এটা কি শুধু তোমার একের প্রয়োজন? না। তাহলে এটা কি? এটাকে বলা হচ্ছে কালেকটিভ। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিগত। তাহলে আমাদের কিন্তু এই জায়গাতে একটা ছোট্ট ভুল ধারণাও আছে, এবং তার সাথে আমাদেরকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। কালেকটিভের ক্ষেত্রে ওই যে নিচে আমাদের অন বিহাফ অফ, এটা কখন দিতে হয় কখন দিতে হয় না, আমরা সেটাও একটু দেখবো। তাহলে এখন আমরা এই যে যেটা বললাম এই জায়গাতে, যে এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন কলেজ লাইব্রেরি, কমন রুম বা ক্যান্টিন, এখন এটা বলো তো, এটা কি পার্সোনাল নাকি কালেকটিভ? তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? ইজ ইট আ পার্সোনাল অর কালেকটিভ অ্যাপ্লিকেশন, যেটা কলেজ লাইব্রেরি ফ্যাসিলিটিস যদি আমরা ইয়ে করতে চাই? সাকিব তো এখন খুশি হবে ওর নাম নিয়ে। আচ্ছা, সাকিব কি একটাই? ঠিক আছে সাকিব, তাহলে আলাদা করে নক দিও আমাকে, ঠিক আছে, বিকাশ নাম্বার দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে, কালেকটিভ, ওকে ফাইন, বুঝতে পেরেছো। তাহলে এখন আসো, আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদেরকে কি করা লাগবে। তাহলে এই যে আমরা এই যে বলছিলাম, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর এ সিট ইন কলেজ হোস্টেল। তো হোস্টেলে তো তুমি সবার জন্য সিট চাচ্ছ না, সবার জন্য তো সম্ভব না, তোমার জন্য সিট লাগবে। তাহলে ইটস আ পার্সোনাল অর অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন। অন্যদিকে তুমি এই যে ফ্যাসিলিটিস বা যে যার জন্য চাচ্ছ, এটা হচ্ছে কালেকটিভ। এখন আমরা শুরু করব একদম শুরু থেকে। প্রথমে আমাদের ডেট লিখতে হবে, দিস ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে বলে রাখছি, এই ডেট লেখার অংশটা মিস করো না। নাম্বার ওয়ান, আমি কি কি ভুল আমরা করি সেটা একটু দেখি। প্রথম ভুল, এখন কেউ স্বীকার করো বা না করো আমি জানি না, আমরা প্রথমে কি করি, লিখি ডেট, তারপরে আমরা লিখি এরকম 22/11/25। প্রথম রেড ফ্ল্যাগ এখানে দেখো, প্রথম রেড ফ্ল্যাগ, ডেট লেখার আগে ওই ডেট কথাটা উল্লেখ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যিনি শিক্ষক তোমার খাতা দেখছে, বা তুমি যাকে প্রিন্সিপালকে লিখছো, তিনি না পড়াশোনা করে আসা মানুষ, ওনাকে বুঝিয়ে দেখারও দরকার নেই চোখে আঙুল দিয়ে যে দেখ এটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে ডেট, উনি দেখলেই বুঝবে এটা ডেট। সো আগে এইটা বাদ। তাহলে যারা এটা লিখো খুব ভালো মতো বুঝে নাও, ঠিক আছে, ডেট লেখার আগে এই ডেট কথাটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, দ্বিতীয়ত, ঠিক আছে, দ্বিতীয়ত এই যে 22/11/25, এখন বলো তো, অলরেডি তোমরা যারা ক্লাসটা শুরু থেকে করছো তোমাদের পারার কথা যে এটা কেন ভুল। এর কারণ হচ্ছে আমরা জানি শর্ট ফর্ম এইটা ফর্মাল লেটারে ব্যবহার করা যায় না, শর্ট ফর্ম অলওয়েজ তোমাকে পরিহার করতে হবে। তাহলে এটা শর্ট ফর্ম যদি হয়, ফুল ফর্মটা কি তুমি বলতে পারো স্যার 22 নভেম্বর। তাহলে দেখো এই নভ লিখলেও হবে না, পুরাটা নভেম্বর। এখন যদি তুমি বলো 25 হবে, কারণ ওইটা তো সংক্ষিপ্ত, তোমাকে বলতে হবে 2025। এখন তুমি নভেম্বরের পরে অনেকে একটা কমা দেয়, কোনো প্রয়োজন নেই। কমাটা কখন প্রয়োজন হয় জানো? তুমি যখন তোমার ফোনে একটু লক্ষ্য করবা, ফোনে ল্যাপটপে, ওইখানে যখন তুমি তারিখ দেখো, দেখবা আগে মাস দেওয়া থাকে, যেমন নভেম্বর 22,
2025। এখন তারিখ না দিলে দেখো একটা ঝামেলা হয়ে যাবে, কারণ এইটার মধ্যে কোনো ধরনের আমরা তখন কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছি না, সেই জন্য এখানে তারিখ লাগে। এখন এই দুটার মধ্যে কোনটা সঠিক স্যার? দুইটাই সঠিক, কারণ এইটাকে আমরা বলি, এই যে এইটাকে আমরা বলি হচ্ছে ইউএস ফরম্যাট, আমেরিকান ফরম্যাট। সো আমেরিকান ইংলিশ যারা ব্যবহার করে তারা এটা লিখতে পারে। ওই যে ফোনের কথা কেন বললাম, কারণ আমাদের ম্যাক্সিমাম ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড বলো বা অ্যাপল বলো, সেখানে তো ইউএস এর একটা আছে, প্রভাব আছে। সো ওইখানে কিন্তু সব ইউএস ফরম্যাটে লেখা থাকে, প্রথমে মাস দেওয়া থাকে, তারপরে তারিখ দেওয়া থাকে, তারপরে সাল দেওয়া থাকে। কিন্তু আমরা একাডেমিক্যালি ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি। কেন? ওই যে 1947 সালের আগে 190 বছর ব্রিটিশরা এখানে ছিল না, ব্রিটিশরাই তো এখানে তোমার পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা ওরা প্রচলন ঘটিয়েছে। তো এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা, যেমন তুমি বানানের ক্ষেত্রেও যদি দেখো, এই যে কালার বানান দেখবে যে দুইটাই আছে। এখন দুইটার মধ্যে তুমি কোনটাকে ব্যবহার করবা? তুমি যখন ফ্রেন্ডের সাথে চ্যাট করছো ফেসবুকে, যে কোনোটা তুমি ব্যবহার করতে পারো, কিন্তু যখন তুমি একাডেমিক ভাবে লিখছো তখন তোমাকে এইটা বেশি প্রেফারেড, কারণ ব্রিটিশরা তোমাকে করতে হবে, চুজ করতে হবে। তো ঠিক একইভাবে আমরা চাইলে ইউএসটা লিখতে পারি, তখন কি করা লাগবে? তোমার প্রত্যেকটা জিনিস ইউএস ফরম্যাট ফলো করা লাগবে। কি দরকার? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে হচ্ছে এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে। প্রথমে তারিখ দিবা, তারপরে মাস দিবা, তারপরে বছর দিবা, কোনো কমা টমার দরকার নেই। তোমরা কি তারিখের ব্যাপারটা বুঝতে পেরেছো? সবাই একটু আমাকে জানিয়ে দাও, অ্যাসুরেন্স দাও যে তারিখটা বুঝতে পেরেছো কিনা, কিভাবে তারিখ লিখতে হবে। হ্যাঁ, আজকে এমসিকিউ দিয়েছিলাম পেজে এরকম একটা, ঠিক বলেছো। যদি তারিখটা বুঝে থাকো তাহলে আমাকে একটু এটার উত্তর দাও তো, এইটা যেখানে নিচের কোন ফরম্যাটটা ঠিক আছে, এ বি সি ডি, কোন তারিখের ফরম্যাটটা ঠিক আছে, দ্রুত আমাকে একটু জানিয়ে দাও। আর ক্লাসে কিন্তু পার্টিসিপেন্ট কমে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার না? এখানে উত্তর দিতে হবে এ বি সি ডি, কোন তারিখটা দেখো তো ঠিক আছে কোনটা। সি, আদিবা ইয়াসমিন সি হবে, জয়দেব সি, অবন্তিকা সি, তানভীর সি, হ্যাঁ ঠিক আছে, সহদেব সি। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো, এখানে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর। এটা কেন ভুল? বিকজ এটা শর্ট ফর্মে আছে। এটা কেন ভুল? এটা প্রথমত বলতে পারো স্যার ইউএসএ তো ঠিক, ইউএসএ তো ঠিক, এই যে তোমার এখানে তো শর্ট ফর্ম দিয়েছো, আর এখানে 10th ফেব, এই যে শর্ট ফর্ম। সো আমাদেরকে শর্ট ফর্মে করা যাবে না, শর্ট ফর্ম সব সময় পরিহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু চলে আসি। তাহলে আমরা তারিখ লিখে ফেললাম। তারিখের পরে আমাদেরকে কি করতে হবে? তারিখের পরে অলওয়েজ মাথায় রাখবা কাকে লিখছি সেটা দেওয়া দরকার। তো বাংলাতে যখন তোমরা দরখাস্ত লিখো কি করো? বরাবর প্রধান শিক্ষক, বরাবর অধ্যক্ষ। কিন্তু এই জায়গাতে ইংলিশেও তোমরা অনেকে দেখবো বইয়েও লেখা আছে টু দা প্রিন্সিপাল, টু দা হেডমাস্টার। এখন এই টু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? শুরুতে কি হবে তার থেকে বড় কথা কি হবে না সেটা বুঝতে পারাটা। তো তোমাকে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কি হবে না, কারণ টিচার যারা খাতা দেখে তারা কিন্তু এই সমস্ত ছোটখাটো ডিটেলসে তোমাকে ওইখানে হচ্ছে মূল্যায়ন করবে। ওকে, তাহলে এই জায়গাতে আমরা টু বাদ দিলাম। এখন আসো, টু বাদ যদি দিয়ে দিই কি কি থাকলো তারপরে? তাহলে তারিখ লিখবা, তারিখ লেখার পরে কাকে লিখছো? তাহলে যে আমাদের প্রশ্নে দেওয়া আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, তাহলে আমরা দিয়ে দিলাম দ্য প্রিন্সিপাল। এখানে আরেকটা বড় ভুল, এটা কিন্তু খুবই বড় একটা ভুল, সেটা হচ্ছে প্রিন্সিপাল বানান এইটা এবং এইটা, দুইটাই কিন্তু সঠিক বানান হিসাবে, কিন্তু দুইটার আলাদা আলাদা অর্থ আছে। এই যে প্রিন্সিপাল, এটার মানে হচ্ছে নীতি, মূল্যবোধ, আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, ঠিক আছে? তো তোমার লাগবে এইটা দেওয়া PAL যেটা আছে, আর এই পি অলওয়েজ শুড বি ক্যাপিটালাইজড। তোমাকে এটা বড় হাতে লিখতে হবে, আপার কেসে লিখতে হবে। তাহলে এরকম ভাবে তোমাকে প্রিন্সিপাল দিবা এবং তারিখটা এরকম সুন্দর করে দিবা। এবার প্রিন্সিপাল উনি কোথাকার?
উনি হচ্ছে ওই যে প্রশ্ন উল্লেখ করা ছিল যে XYZ কলেজের প্রিন্সিপাল, তাহলে ওইটা তোমাকে দিয়ে দিতে হবে। কলেজটা কোথায় অবস্থিত? কলেজটা ফেনীতে অবস্থিত, দেয়া ছিল এখানে যে ফেনীর XYZ কলেজে তুমি শিক্ষার্থী। তাহলে তুমি প্রথমে কাকে লিখছো, তিনি কোন প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো আমাদের সাবজেক্ট লাইন যেটা আছে, আর দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ক্রুশাল তুমি বলতে পারো অংশ আমাদের পুরা এন্টায়ার ফর্মাল লেটারের ক্ষেত্রে। সাবজেক্টটা তুমি প্রথমত কি ভুল করো সেটাকে বলে দিই। এই যে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে সাব, আশা করছি এতক্ষণে বুঝে গেছো কেন সাব লেখা যাবে না, কারণ কন্ট্রাকশন ফর্ম, শর্ট ফর্ম গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত আমরা রিয়েল লাইফে যখন লিখি, মানে এটা তো তুমি যদি পরীক্ষার জন্য না, তুমি ধরো এমনিতে তুমি প্রিন্সিপালকে দিতে চাও, এই জন্য যদি লিখতে চাও, সেই ক্ষেত্রে তোমার এই অংশের সাথে একটু হালকা তোমাকে ফাঁকা রাখতে হবে। কারণ দেখো একজন প্রিন্সিপাল বা একটা যে কোনো অফিসার, তিনি কিন্তু সারাদিনে অনেকগুলা কাগজপত্র পড়তে হয়, অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়তে হয়। তো তোমার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখার সুযোগ নেই তার। সে কি করে, প্রথমে আগে চোখ বোলায় সাবজেক্টটাতে। তো সাবজেক্টটা যতটা ইম্পর্টেন্ট, যদি এটা ইমার্জেন্সি হয় সেই ক্ষেত্রে তিনি হচ্ছে ওটাকে ওইভাবে গুরুত্বটা দেয়। তো এই জায়গাতে তোমাদের পরীক্ষার খাতায় একদম যে তুমি 1 ইঞ্চি এখানে ফাঁকা রাখো ব্যাপারটা এরকম না, তো হালকা একটু ফাঁকা রাখতে পারো। সাবজেক্টটা তুমি সম্পূর্ণ লিখবা। এরপরে আমরা সাবজেক্টটা লেখার ক্ষেত্রে যে ভুলটা করি সেটা হচ্ছে যে এখানে দেয়া আছে, কি দেয়া আছে দেখো তো। আমাদের সাবজেক্টটা দেয়া ছিল যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এনহ্যান্সিং দ্য ফ্যাসিলিটিস ইন ইউর কলেজ লাইব্রেরি। ধরো এটা নিয়ে লিখছো, তো তুমি সাবজেক্টটা দিয়ে দাও এইরকম, এই যে শুধু এইটুক, সাবজেক্ট ফর এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি। এটা কিন্তু করা যাবে না। তুমি কি করতে পারো, এখানে তুমি এখানে 2টা বা 3টা ফরম্যাট তুমি এখানে করতে পারো। অ্যান অ্যাপ্লিকেশন ফর এই কথাটুকু দিতে পারো, অ্যান অ্যাপ্লিকেশন ফর এটা দিলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা অ্যাপ্লিকেশন লিখছো। দ্বিতীয়ত তুমি বলতে পারো প্রেয়ার ফর। তৃতীয়ত তুমি বলতে পারো এখানে প্রেইং ফর। তাহলে প্রেয়ার ফর, প্রেইং ফর, অথবা তুমি আরেকটা বলতে পারো রিকোয়েস্টিং ফর, রিকোয়েস্টিং ফর। তাহলে কি কি করা যাবে না অলরেডি আমরা হয়তো বুঝতে পেরেছি, যে প্রথমে অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার ফর, প্রেইং ফর, রিকোয়েস্টিং ফর এগুলো না দিয়েই সরাসরি তুমি ফর এনহ্যান্সিং এটা দিয়ে শুরু করতে পারবা না। তবে হ্যাঁ, অনেকে আছে সাবজেক্ট 3-4 লাইনে নিয়ে চলে যায়, এটা কিন্তু মোটেও করা যাবে না। সাবজেক্ট শুড বি ভেরি প্রিসাইজ, ভেরি শর্ট। যত সংক্ষেপে তুমি মূল কথাটা লিখতে পারো, তাহলে তুমি এরকম ভাবে প্রেয়ার ফর, প্রেইং ফর, রিকোয়েস্টিং ফর যাই দাও না কেন, তারপরে সুন্দর করে জাস্ট ওই কথাটুকু লিখে রাখবে যে তুমি কেন লিখছো। ঠিক আছে, এই যে সাবজেক্ট পর্যন্ত এতটুকু তোমরা কি বুঝতে পেরেছো কিনা, ডেট থেকে শুরু করে সাবজেক্ট পর্যন্ত, তাহলে এইটা আমাদের একদম প্রথম ধাপ আমাদের ফর্মাল লেটার রাইটিং এর। এইটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে যদি বুঝে থাকো। প্লিজ লেট মি নো তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। সাকিব বলছে শর্টকাট লেখা চলবে না। এক্স্যাক্টলি, কোনো কিছুতেই শর্টকাট দেওয়া যাবে না। তুমি ওয়ার্ডেও দিতে পারবা না, তুমি কোনো ফ্রেজেও দিতে পারবা না, তুমি ডেটার ফরম্যাটে কোনো কিছুতেই শর্টকাট দেওয়া যাবে না। কম্পোজিশন স্টোরিজ, আদিবা কম্পোজিশনের জন্য আমাদের পরে ক্লাস থাকবে। হ্যাঁ, আমরা তো আজকে এটা নিয়ে আলোচনা করছি। সবাই কি এটা বুঝতে পেরেছো? প্রথম অংশটুকু আমাদের কিভাবে আমরা ডেট লিখবো, তারপরে কিভাবে আমরা রেসিপিয়েন্ট, তারপরে অ্যাড্রেস, তারপরে সাবজেক্ট লিখবো। ঠিক আছে, অবন্তিকা বুঝতে পেরেছে, সহদেব জি ভাইয়া, সিয়াম বুঝতে পেরেছে, তানভীর 100% ক্লিয়ার। ঠিক আছে, ভেরি গুড। রূপন দাস, জয়দেব দাস, আচ্ছা আমার আম্মু ক্লাসে জয়েন করছে, সালাম দিয়েছে আমাকে, ওয়ালাইকুম আসসালাম। আম্মু বাসায় বসে অ্যাপ্লিকেশন লেখা, তোমার তো কমপ্লেন, ধরো কথা বলতে পারি না, সো ভালো মতো শিখে নাও, শিখে আমাকে অ্যাপ্লিকেশন লিখবা, যে একটু সময় হবে কিনা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী অংশে। তাহলে ধাপ 2, এখন আমাদের ভেতরের বডিটাতে আমরা কি লিখবো। তাহলে সাবজেক্টের পর থেকে শুরু করে আমরা একদম কনক্লুশন পর্যন্ত সেখানে কি কি লেখা লাগবে। আসো, প্রথম যেটা, এই যে এটাকে বলে সলিউটেশন। হ্যাঁ, স্যার বা ম্যাডাম আমরা যেটা দিচ্ছি। এখন এখানে 2টা কনসেপ্ট আছে। এক হচ্ছে অনেকেই বলে এই স্যারের পরে তোমাকে কমা দিতে হবে। এখানে আমি একটা কনসেপ্ট তোমাদের পরিচয় করে দিই, এটা আসলে এরকম না যে এরকম না করলে তোমার ভুল হবে, কিন্তু কথা হচ্ছে যতটা অ্যাটেনশন টু ডিটেইলটা রাখা যায়, যতটা তুমি এখানে ফ্যাকচুয়াল থাকতে পারো। একটা জিনিস লক্ষ্য রাখবা,
এইখানে দ্য প্রিন্সিপালের পরে তুমি যদি কমা দাও তাহলে এখানে স্যারের পরেও কমা দিবা, আর যদি প্রিন্সিপালের পরে কমা না দাও তাহলে স্যারের পরেও কমা দিবা না। ঠিক আছে, এই জিনিসটাই যে যেমন আমি প্রিন্সিপালের পরে এখানে কমা দিইনি, এখানে স্যারের পরেও কমা দিইনি, কিন্তু স্যার দিলে কি ভুল হবে? না, ভুল হবে না, কিন্তু এটা কেউ যদি মেনটেন করে, আমি যখন খাতা দেখবো, আমি যদি জানি যে সে এই ডিটেইলটাও জানে, তাহলে কিন্তু আই উইল বি ভেরি ইমপ্রেসড। সো ওইটার জন্যই বলছি। তাহলে একটা ব্যাপার কি, অনেকেই এখানে আমরা যখন লিখি স্যার বা ম্যাম, প্রথম কথা ম্যাম কি লেখা যাবে? ইতিমধ্যে বুঝে গেছো ম্যাম লেখা যাবে না, কারণ এটা ম্যাডামের সংক্ষিপ্ত রূপ। তাহলে তোমাকে হয় লিখতে হবে স্যার অথবা ম্যাডাম। অনেকে ডিয়ার, ঠিক আছে, স্যার ইত্যাদি ইত্যাদি আর অনেক অ্যাডজেক্টিভ দিয়ে দেয়। ওইটা করাটা আমি বলি সাধারণত না করতে। তুমি যখনই স্যারকে এরকম লিখছো প্রিয় শিক্ষক, এখন প্রিয় শিক্ষক একটা ফর্মাল টোন থাকছে না, তুমি তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি হচ্ছে তখন হলো কি করতে যাচ্ছ, একটু তাকে তেল দিতে যাচ্ছ। সো কিপ ইট সিম্পল। হ্যাঁ, ডিয়ার স্যার লেখা যায়, ডিয়ার স্যার পর্যন্ত কোনো সমস্যা নেই, ডিয়ার স্যার ডিয়ার ম্যাডাম লেখা যায়, এইটুকু পর্যন্ত লিখো। এরপরে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলে, দেখো তো তোমরা শুরু থেকে এটা করছো কিনা। বাংলাতে যেমন আমরা করি যে জনাব, বিনীত নিবেদন এই যে, বা যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি উক্ত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমি আপনার অমুক শ্রেণীর অমুক ছাত্র। এখন তুমি যখনই ইংলিশে এরকম করবা উইথ ডিউ রেসপেক্ট, এখন যে যে বললো না স্যার একটু দেখে দিতে একটা ফরম্যাট, এই যে ফরম্যাট দেখাচ্ছে এখন, এটা তুমি যে কোনো জায়গায় কপি পেস্ট করতে পারবা। তাহলে উইথ ডিউ রেসপেক্ট, সম্মানপূর্বক, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটার অর্থ কি, আমি এই যে বিষয়টাতে আপনার মনোযোগটা আকর্ষণ করতে চাচ্ছি। কোন বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছ? দেখো তোমাদের অনেকগুলো বই খুলেও তুমি এই জিনিসটা পাবা যে টু দ্য ফ্যাক্ট দ্যাট আই অ্যাম, অথবা যদি একসাথে রাখো উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। একটা ব্যাপার রিয়েলাইজ করছো কিনা জানি না, কিন্তু একটু চিন্তা করো, তুমি প্রিন্সিপালের মতো একটা মানুষের মনোযোগ আকর্ষণ করছো, অথবা কমপ্লেন লেটার যখন লিখবা থানার এসপির মনোযোগ আকর্ষণ করছো যে আমি আপনার এই বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি যে আমি আপনার অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কেমন না ব্যাপারটা? তুমি তো অলরেডি জানেই যে তুমি শিক্ষার্থী, নিচেও তোমার নাম দিবা, নিচেও তুমি হচ্ছে দিয়ে দিবা যে অমুক কলেজে পড়ি, অমুক স্কুলে পড়ি, কিন্তু তুমি এতক্ষণ ধরে প্রথমে তার মনোযোগটা নিলা কোন বিষয়ে? মনোযোগ নিলা যে আমি আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এবং এটা কিন্তু ভেরি কমন, ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসছি। এইটা করবা না, এই অ্যাটেনশন তার আগেই তুমি দিয়ে দাও। উইথ ডিউ রেসপেক্ট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, উইথ ডিউ রেসপেক্ট আই এম দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ, এটা প্রথমেই দিয়ে দাও। তারপরে তুমি বলতে পারো আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, কোন বিষয়ে মনোযোগ আকর্ষণ করছো, ওই যেই বিষয় নিয়ে তুমি লিখতে চাও, এটা একদম শুরুতেই সংক্ষিপ্ত ভাবে দিয়ে দাও। তাহলে প্রথম যেটা রেড ফ্ল্যাগ, সেটা কি করা যাবে না, প্রথমেই উইথ ডিউ রেসপেক্ট দিয়ে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, এটা দেওয়া যাবে না। তুমি আগে তাহলে কি দিবা, তুমি আগে করবা হচ্ছে এরকম উইথ ডিউ রেসপেক্ট, কোন বিষয়ে মনোযোগ আকর্ষণ করবা, দেখো তো আমরা লিখছি ফর এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি, তার মানে যে কলেজে পাঠাগার আছে, লাইব্রেরি আছে, সেটাতে আরো বেশি ফ্যাসিলিটিস, ঠিক আছে, সুযোগ সুবিধা, এটা বৃদ্ধি করার জন্য। এনহ্যান্স মানে সেই জিনিসটার উন্নয়ন করা, বৃদ্ধি করার জন্য। তাহলে তুমি এই বিষয়ে তুমি মনোযোগ আকর্ষণ করো। তাহলে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এখন বলো, প্রথমে তো আগে একটু কনটেক্সট দিতে হবে। তুমি আগে বলবা যে অত্র এলাকার মধ্যে আমাদের কলেজ খুবই স্বনামধন্য, খুবই রিনাউন্ড, ঠিক আছে, খুবই প্রসিদ্ধ, কিন্তু স্যার দেখেন আমাদের কলেজে যদি এরকম একটা মানে কিছু বই নেই বা আমাদের এরকম ফ্যাসিলিটিস নেই, তাহলে কেমন না বলেন, ব্যাপারটা এইরকম। ঠিক আছে, তাহলে তুমি প্রথমেই বলবা যে আওয়ার কলেজ ইজ ভেরি রিনাউন্ড, রিনাউন্ড মানে হচ্ছে প্রসিদ্ধ, খ্যাতনামা, রেপুটেবল, ঠিক আছে, এরকম ভাবে তুমি অ্যাডজেক্টিভ দিতে পারো যে রেপুটেবল কলেজ ইন দ্য এরিয়া, তার মানে এই অঞ্চলের মধ্যে। এইবারে যে বাট, বাট মানে কি, তুমি বুঝতে পারলা যে আগের যেই স্টেটমেন্টটা দিয়েছো সেটার সাথে বিপরীত ধর্মী আরেকটা কিছু বলতে যাচ্ছ, যে অনেক বেশি রিনাউন্ড যদি হয়, রেপুটেবল যদি হয়, তাহলে তো আমাদের এটা থাকার কথা, ভালো একটা লাইব্রেরি থাকার কথা, কিন্তু নেই। সো আমরা বলছি যে বাট উই ডু নট হ্যাভ ইনাফ রিসোর্স নেই, আমাদের ইনাফ ফ্যাসিলিটিস নেই, কোথায়, ইন দ্য কলেজ লাইব্রেরি। তাহলে ওই যে বলেছি আমাদেরকে কিন্তু এই যে স্যারের পরে মোট 3টা প্যারা করতে হবে। 3টা প্যারা যদি করো, একজন শিক্ষক হিসেবে যিনি খাতা দেখবে, হি অর শি উইল বি ভেরি ইমপ্রেসড যে তুমি অলরেডি জানো, এবং তোমাকে মার্ক না দিয়ে কোনো এখানে উপায় নেই। এই যে এটা একটা অংশ আমরা বলেছি, এই অংশ তুমি যদি ধরো যে 10 মার্কের যদি প্রশ্ন হয়, সো এই অংশটাতে হচ্ছে 3 মার্ক, এই বডিটা এইখানে হচ্ছে 4 মার্ক,
3 4 7 আর লাস্টে ক্লোজিং স্টেটমেন্ট, ওইখান থেকে হচ্ছে তুমি 3 মার্ক, মানে যে দেয়ার ফরের পর থেকে। তাহলে এইভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে এই জায়গাতে আমরা প্রথম প্যারাতেই কি করব, প্রথম প্যারাতেই তাকে সম্মান জানাবো, হ্যাঁ উইথ ডিউ রেসপেক্ট। তারপর আমরা বলবো যে আমরা এই বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি, যে আমাদের কলেজ অত্র এরিয়ার মধ্যে খুবই স্বনামধন্য, কিন্তু আমাদের কলেজে অমুক জিনিসটা নেই, যেটা দিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। ধরো তোমাকে ডিবেটিং ক্লাবের কথা বলা হলো, তো তখন তুমি বলবা যে আওয়ার্স ইজ আ ভেরি রিপুটেবল কলেজ, বাট উই ডু নট হ্যাভ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অর আ ডিবেটিং ক্লাব। তারপর তুমি লিখবা কি, ফর দিস রিজন, এই কারণেই স্টুডেন্টস অফ আওয়ার কলেজ আর ফেসিং ডিফিকাল্টিস। এখন এটা নেই, এটার ফলে তো কিছু না কিছু একটা তোমাকে বলতে হবে যে এই সমস্যাটা আমরা ফেস করছি, নাহলে এটা তোমাকে কেন চাচ্ছ, এটা তো একটা যুক্তি দেখাতে হবে। তো তোমার যেহেতু নেই, বলছো যে এই কারণেই স্টুডেন্ট আমাদের এই কলেজের অত্র প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে, আমরা অনেক বেশি জটিলতা ডিফিকাল্টিস ফেস করছি, ঠিক আছে, টু এনরিচ দেয়ার নলেজ, তাদের যে জ্ঞান, ঠিক আছে, এটাকে সমৃদ্ধ করতে, এনরিচ করতে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করছি। তাহলে প্রথম প্যারা কিন্তু ডান। তাহলে আমাদের প্রথম প্যারাতেই যেটা করতে হবে, শুরুতে সম্মান জানানোর পরে আমাদের যে প্রবলেমটা, এটা ইন্ট্রোডিউস করে ফেলতে হবে, এই প্রবলেমটা নিয়ে লিখে ফেলতে হবে। দ্যাট উইল বি আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত? আদিবা বলছো যে একটা লেটার দিয়ে সব, এই যে আদিবা এইটাই এইটাই সেটা, তুমি এই যে এইগুলা প্রত্যেক জায়গাতে দিতে পারবা, এই যে সাবজেক্ট, এইগুলা প্রত্যেকটা জিনিসই কিন্তু তুমি কপি করতে পারবা। জাস্ট এই জায়গাতে আমরা বলেছি কি, আমরা এখানে বলেছি যে ইনাফ রিসোর্স নেই, ফ্যাসিলিটিস নেই। ওইখানে তোমাকে যদি বলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে করতে, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজ ক্লাবের কথা দিবা এখানে। আর দেখো, তুমি যদি একটা দিয়ে সব লিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে মার্ক পাওয়ার দৃষ্টিকোণটাও তোমাকে একটু চেঞ্জ করতে হবে। তুমি যদি এখানে আমি শেখাচ্ছি 10-এর মধ্যে 9 পেতে চাও বা 8 পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু কাস্টমাইজ করতে হবে। আর তুমি যদি একটা দিয়ে সব প্যারাগ্রাফ, একটা দিয়ে সব অ্যাপ্লিকেশন শিখতে চাও, সেক্ষেত্রে হয়তো তোমাকে জাস্ট 6 পর্যন্ত টার্গেট রাখতে হবে, 6-এর উপরে তুমি পাবা না কখনোই। তো যদি একটু বেশি পাইতে চাও, তাহলে তোমাকে একটু বেশি খাটনিও করতে হবে। ওকে। আর ওই যেটা তুমি চাচ্ছ সেটাও আমরা, তোমরা মনে হয় গত ক্লাসে আয়শা মিতু আপুর ক্লাসে হচ্ছে জেনেছো, আমাদের কিন্তু খুব শীঘ্রই ইবিআই ব্যাচটা আসতে চলেছে, এবং সেখানে কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। যেমন এই যে আজকে এই ক্লাসের মধ্যে কিন্তু আমাদের ইমেল রাইটিংটা হয়তো সম্ভব হবে না ইয়ে করা, কিন্তু ওইটা আমরা আমাদের ইবিআই যে এখানে পেইড যে ক্লাসগুলো হবে, সেখানে কিন্তু একটা টপিক নিয়ে পুরো আমরা হচ্ছে 2 ঘন্টা একটা ক্লাস বা 2 দিন ক্লাস। তো তখন তোমাদের প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে আমাদের গ্রুপে দিয়ে বলতে পারবো ঠিক আছে কিনা ভাইয়া, দেখেন একটু ঠিক আছে কিনা। আবার হচ্ছে এই যে ট্রিক গুলো তোমরা চাচ্ছ, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করবো। তো সেটা কবে হচ্ছে না হচ্ছে সেটার জন্য একটু চোখ রাখো, ক্লাসের শেষে আমাদের অ্যানাউন্সমেন্ট আছে। আচ্ছা, আমাদের শুরু প্যারাগ্রাফটা তাহলে শেষ। এবার দেখো দ্বিতীয় প্যারাগ্রাফটা, এইটা এই যে আদিবা বলছিলা যে ভাই কিছু একটা দেন যেটা মুখস্থ রাখবো, এইটা তুমি সব জায়গাতে সেম, এটা কোনো এদিক ওদিক হবে না। এই যে দ্বিতীয় প্যারাটা তুমি জাস্ট লিখবা, প্রথমে তো তুমি বলে দিলা যে কি প্রবলেম তুমি ফেস করছো, দ্বিতীয় প্যারাতে কি বলবা, ইন দিস রিগার্ড অথবা ইন দিস কনটেক্সট, যে কোনো একটা। ইন দিস রিগার্ড বা ইন দিস কনটেক্সট মানে হচ্ছে এমত অবস্থায়, মানে এই অবস্থায় বা এই ক্ষেত্রে। তাহলে প্রথমে তুমি প্রবলেমটা তো বললা যে আমাদের কলেজের এই জিনিসটা নেই, তাহলে এই ক্ষেত্রে আই ইমপ্লোর, ইমপ্লোর শব্দটার অর্থ হচ্ছে অনুরোধ করা। দেখো, আমরা চাইলে এখানে রিকোয়েস্টও দিতে পারি, কিন্তু ইমপ্লোর যখন বলবা, ইমপ্লোর ইজ অ্যান অ্যাডভান্সড ওয়ার্ড, রাইট? তো অ্যাডভান্স ওয়ার্ডটা দিলে এক্সামিনার যিনি আছেন তিনি ইমপ্রেস হবে। তাহলে তুমি এটা মুখস্থ করে ফেলো, তাছাড়া কিছু না। ফর ইন দিস রিগার্ড বা ইন দিস কনটেক্সট আই ইমপ্লোর ইউ অথবা উই ইমপ্লোর ইউ টু টেক সাম ইনিশিয়েটিভস, তাহলে কিছু এরকম পদক্ষেপ নিতে। তারপরে ওই যে যেটা তোমাদের এখানে সাবজেক্টে থাকবে, এখানে কি আছে, এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি, তাহলে এখানে লিখবা ইন এনহ্যান্সিং দ্য ফ্যাসিলিটিস ইন আওয়ার কলেজ লাইব্রেরি, ঠিক আছে, সো দ্যাট উই কুড কন্টিনিউ স্টাডিং উইদাউট এনি হিন্ড্রেন্স অর ডিফিকাল্টিস। তাহলে এই যে অংশটা, দিস উইল বি কমন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য তুমি কিন্তু এটা ব্যবহার করতে পারো। তাহলে শুরুতে তুমি প্রবলেমটা বলে দিবা, দ্বিতীয়তে জাস্ট এরকম 2টা লাইন হবে, ঠিক আছে, ইন দিস কনটেক্সট অথবা ইন দিস রিগার্ড আই ইমপ্লোর ইউ টু, এই যে যেখানে সাবজেক্টের এই অংশটা সম্পূর্ণ উঠাই দিবা। এটা কি বুঝতে পেরেছো এই প্রথম 2টা প্যারা? তানভীর বলছে স্যার ডিয়ার এর জিনিসটা আবার বলেন। ডিয়ার এর জিনিসটা বলছে, ডিয়ার দিলে কোনো সমস্যা নেই, তুমি ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম লিখতে পারো, তবে ম্যাম লিখবা না। কথাটা হচ্ছে ডিয়ার স্যার, ঠিক আছে, বা ডিয়ার না দিলে কোনো সমস্যা নেই, শুধু স্যার বা শুধু ম্যাডাম। ওকে ওকে। তানভীর স্যার ফর্মাল লেটার দেন প্লিজ। তানভীর এটাই ফর্মাল লেটার। আচ্ছা, মোহনা আফরিন বলছে ভাই একটু সাইডে যান। কোথায় যাব? তুমি কি এখানে স্ক্রিনশট নিবা, ক্লাস থেকে বের করে দিচ্ছ?
সমস্যা নেই, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যারা যারা অ্যাড নেই, একটু আমাদের পেজে নক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের সব রিসোর্স গুলো দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে দ্বিতীয় প্যারাটা যদি বুঝে থাকি, আমাদের এই যে লাস্ট যে প্যারাটা আছে, আমি এই প্যারাটা একটু আলাদা করে লিখে দেখাতে চাই, তাহলে তোমরা এখানে বুঝবা। কারণ আমি নিজে নর্মালি যখন খাতা দেখি, জাস্ট ওই লাইনটা দেখলেই বুঝতে পারি যে আসলে তোমার ডেপথ অফ নলেজ কতটুকু, জানার গভীরতা কতটুকু। সেটা হচ্ছে, দেখো তোমরা অনেকে যেটা করো, সো আই বা উই দেয়ার ফর, ঠিক আছে, প্রে অ্যান্ড হোপ, ওই যে মুখস্থ আছে, দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ। কথা হচ্ছে এখানে অনেকগুলো জিনিস ভুল। প্রথম জিনিস হচ্ছে, অনেকেই এই যে দেয়ার ফর বানানটা লাস্টে একটা কিন্তু ই হয়, তুমি দেয়ার লিখবা, আর এটা আলাদা আলাদা শব্দ না, কিন্তু একটাই শব্দ, এক শব্দে লিখতে হবে, দেয়ার ফর। ওকে, লাস্টে একটা ই দিতে হবে, আর দেয়ার ফরের উভয় পাশে তোমাকে কমা দিতে হবে। কারণ তুমি যদি লক্ষ্য করো, এটা আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরপরই ভার্বের আসার কথা, দেয়ার ফর কিন্তু ভার্ব না, প্রেটা হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট আর ভার্ব এর মাঝখানে একজন উড়ে এসে জুড়ে বসেছে, ওকে আলাদা করে দেওয়ার জন্য দুই দিকে কমা দেওয়া হয়েছে, যে এই কমা দুই দিকে দেওয়া মানে হচ্ছে ও না থাকলে কোনো ব্যাপার না। তুমি দেখো এই সেন্টেন্সটা যদি বলো আই প্রে অ্যান্ড হোপ, এটা দিলেও কোনো সমস্যা নেই। দেয়ার ফরের অর্থ কি, ওই যে বাংলা দরখাস্ত আমরা লিখি না, অতএব, এই দেয়ার ফর মানে হচ্ছে অতএব। আর এই সো নিয়ে কি বললাম, সো মানে হচ্ছে সুতরাং, দেয়ার ফর মানে অতএব। এখন তুমি পড়ে দেখো তো, ডাজ ইট মেক এনি সেন্স? সুতরাং আমি, অতএব মানে প্রে অ্যান্ড হোপ, ঠিক আছে, আশা করছি, সুতরাং আমি, অতএব, এটা আবার কি জিনিস? তাহলে তুমি হয় জাস্ট সো রাখবা, সো দিলে আবার ডাবল কমার দরকার নেই, সো আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড, এরকম। আর না হলে সো দেওয়ার দরকার নেই কোনো, ঠিক আছে, আই দিয়ে শুরু করবা, তারপর লিখবা দেয়ার ফর, তারপরে আবার কমা, তারপরে প্রে অ্যান্ড হোপ। তোমাকে দেয়ার পরে এই অংশটা যদি ঠিক না করতে পারো, তাহলে কিন্তু সমস্যা। ওই প্রথম লাইনটা দেখেই বুঝে যাব যে তুমি হচ্ছে এখানে কতটুকু জানো। তাহলে তোমাকে দেয়ার পর বানানটা প্রথমত ঠিক করতে হবে, দেয়ার পরের উভয় পাশে কমা দিতে হবে। এটা যদি দিতে পারো, বাদ বাকি এটা তো প্রত্যেকটাতে সিম্পল। এই যে আদিবা, তোমাকে আবার উদ্দেশ্য করে বলছি, এইটা এইটা এটা দেখো প্রত্যেক জায়গায় সেম, তুমি জাস্ট এইটাই মুখস্থ করো, তোমার কিন্তু আর কোনো এখানে সমস্যা হবে না, ঠিক আছে? আর যেটা বলেছি, একজন শিক্ষক প্রথমে দেখবে তুমি ডেটটা ভালো মতো লিখেছি কিনা, সাবজেক্টটা ঠিক মতো লিখেছি কিনা, আর দেয়ার ফরের এই লাইনটা ঠিক মতো লিখেছি কিনা। এই তিনটা জায়গাতে দেখলে উনি বুঝতে পারবে যে আসলে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট। তখন কিন্তু ডিসাইড করে ফেলবে যে আমি ওকে এই মানে নাম্বার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমি ওকে নাম্বার দিব, যে আমি কি ওকে 1 থেকে 5-এর মধ্যে দিব, নাকি 5 থেকে 7-এর মধ্যে দিব, নাকি 7 থেকে 10-এর মধ্যে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, অ্যাপ্লিকেশন লেখা আছে কতটা, আবার লেটার আমরা কোয়েশ্চেনে কেমনে? আদিবা আবারও বলছি, লেটারটার নামই হচ্ছে অ্যাপ্লিকেশন। লেটারের মধ্যে অনেক ধরনের হতে পারে, কমপ্লেন লেটার হতে পারে, অ্যাপ্লিকেশন হতে পারে। তোমাকে ওইখানে প্রশ্নের মধ্যেই বলে দিবে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন অথবা রাইট আ কমপ্লেন লেটার, ঠিক আছে? সো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, লাস্টের দিকে যদি একটু চলে আসি আমরা, তাহলে একদম আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি প্লিজ গ্র্যান্ট মাই অ্যাপিল, এত পর্যন্ত দিয়ে তোমাকে এখন লাস্টে কি করতে হবে, এখন তোমাকে ক্লোজিং সিগনেচারটা দিতে হবে। তাহলে তুমি এখানে কয়েকটা জিনিস দিতে পারো, সিনসিয়ারলি ইয়োর্স, তুমি যদি এখানে লেখো সিনসিয়ারলি ইয়োর্স তাও হবে। তুমি যদি লেখো, তবে একটা জিনিস মাথায় রাখবে, এখানে এটা কিন্তু হবে ইয়োর্স, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এইটা দেয়া যাবে না, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন বা ডাবল পসেসিভ বলে এটাকে, ইয়োর্স, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। তাহলে সিনসিয়ারলি ইয়োর্স, অবিডেন্টলি ইয়োর্স, ঠিক আছে, এরকম ভাবে দিয়ে তারপর তোমার নামটা দিতে হবে। তাহলে এখানে আমাদের বলা ছিল যে সাপোজ ইউ আর সাকিব, তাহলে তুমি সাকিব দিবা, এই যে সাকিব হাসান। আর এখানে আমাদের আছে হচ্ছে সাকিব ইসলাম, সো সাকিব হাসান অনেক খুশি হচ্ছে। ক্লাস, কোন ক্লাসের তুমি, তারপর তোমার রোল, ঠিক আছে, সেকশন, যেগুলো যেগুলো দিতে হয় এগুলো তো তোমরা অলরেডি জানো। আশা করছি এই পর্যন্ত তোমরা একটা ইন্ডিভিজুয়াল লেটার কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পেরেছো। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল, আমরা কালেকটিভ শিখেছি, কিন্তু এখানে দেখছো একটা জিনিস, আমরা কিন্তু এখানে ওয়ান বিহাফ কথাটা এখন পর্যন্ত আসেনি। এই জায়গাতে কখন আমরা ওয়ান বিহাফ লিখবো? দেখো, এই যে আমাদের কলেজ লাইব্রেরির ফ্যাসিলিটিসটা বৃদ্ধি করতে হবে, এটা কে লিখছে? এটা সাকিব সবার হয়ে লিখছে। তাহলে সাকিবের নাম দেওয়ার পরে, ওর ক্লাস রোল দেওয়ার পরে তোমাকে একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে অন। এই অন কিন্তু ও এন ই অন না, এই অন, অন বি হাফ
অন বিহাফ মানে হচ্ছে পক্ষে, কার পক্ষে? ও এটা পুরা কলেজের পক্ষ হয়ে লিখছে, তাহলে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ কোন কলেজ? এক্স ওয়াই জেড দেয়া ছিল, এক্স ওয়াই জেড কলেজ। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স ওয়াই জেড কলেজ। যদি ওর শুধু শ্রেণীর পক্ষ থেকে হতো, ধরো দ্বাদশ শ্রেণীর পক্ষ থেকে, তাহলে লিখতো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে লিখতে হবে কখন? এটা কালেকটিভ যখন লিখছো, মানে যখন নিজের পার্সোনাল প্রয়োজনের জন্য না, সবার হয়ে যখন লিখছো তখন তোমাকে এই লাইনটা লিখতে হবে। তুমি আই দিয়ে যদি লেখো সেই ক্ষেত্রে সব জায়গায় আই লিখবা, কারণ ও সবার হয়ে একজন, সবাই তো আর লেখে না যে তুই এক লাইন লেখ আমি এক লাইন লিখি, ব্যাপারটা তো এরকম না। একজন এক লাইন লিখছে, তারপরে এখানে সব জায়গায় দেখো আমি আই দিয়েছি, এই যে আই দেওয়ার পর আই ইমপ্লোর, আই উড লাইক, লাস্টে নিজের নাম দিয়ে তারপরে আমি বলে দিচ্ছি যে সবার পক্ষ থেকে আমি লিখেছি। ঠিক আছে, এখন এই জিনিসটা যখন তুমি একটা ইন্ডিভিজুয়াল লিখবা তখন আমি দেখাচ্ছি, একটা পার্সোনাল প্রয়োজনে যদি লেখো, এই যে উই দিয়েও লেখা যাবে চাইলে, তাহলে সব জায়গায় তোমাকে তখন উই দিতে হবে। ঠিক আছে, উই দিয়ে সিনসিয়ারলি ইয়োর্স, এখানে অন বিহাফ ট্যাব দেওয়ার দরকার নেই। তাহলে যখন আই দিয়ে লিখবা সব জায়গায়, তখন তোমাকে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ অমুক কলেজ বা অমুক শ্রেণী। কিন্তু যখন উই দিয়ে লিখছো তখন তুমি সরাসরি সিনসিয়ারলি ইয়োর্স দ্য স্টুডেন্টস অফ এক্স ওয়াই জেড কলেজ ঢাকা। ঠিক আছে, বা যে এখানকার স্টুডেন্ট। তাহলে এইটা গেল আমাদের কালেকটিভ ফর্মাল লেটার গুলা, মানে ফর্মাল হচ্ছে অ্যাপ্লিকেশন গুলা কিভাবে লিখবো। এখন তোমাকে যদি আমি দেখাই যে একটা পার্সোনাল লেটার কিভাবে লেখে, পার্সোনাল লেটার কোনটা দেখো তো। এখানে বলছে যে প্রেয়ার ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল, তার মানে তোমার কলেজ হোস্টেলে একটা সিট চেয়ে তুমি অধ্যক্ষ বরাবর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো এটা তো তুমি সবার জন্য না, তাহলে এটা তোমার পার্সোনাল প্রয়োজন, ইন্ডিভিজুয়াল, সেই ক্ষেত্রে তুমি কিন্তু উই দিতে পারবে না কোথাও। তাহলে যে প্রথমে সেম, তাহলে আমি প্রথমে তারিখ লিখলাম, দ্য প্রিন্সিপাল এক্স ওয়াই জেড কলেজ ঢাকা। আচ্ছা, তারপরে সাবজেক্ট লিখে দিলাম, এই যে প্রেয়ার ফর আ সিট, প্রেয়ার ফর না দিয়ে আমরা রিকোয়েস্টিং ফর দিতে পারতাম। ঠিক আছে, আমরা প্রেইং ফর দিতে পারতাম, অ্যান অ্যাপ্লিকেশন ফর দিতে পারতাম। তারপরে স্যার উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, আমার বাবা হচ্ছে একজন সরকারি চাকরিজীবী, মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তিনি কি হয়েছে সম্প্রতিকালে রংপুরে ট্রান্সফার হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে যে তোমার কেন সিট লাগবে এটা কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করছো। এবং আমার পুরো পরিবারও কিন্তু ওইখানে শিফট করছে, তাহলে আমার ঢাকাতে কেউ নেই থাকার মতো, তাহলে আমার ইন দিস রিগার্ড, ওই যে আমরা বললাম প্রথম প্যারাতে কি করতে হবে, প্রথম প্যারাতে তোমার ওই প্রবলেমটাকে ইন্ট্রোডিউস করতে হবে যে প্রবলেমটা আসলে কি। দ্বিতীয় প্যারাতে তুমি কি করছো, এমত অবস্থায় ইন দিস রিগার্ড বা ইন দিস কনটেক্সট আই ইমপ্লোর অথবা আই রিকোয়েস্ট ইউ টু অ্যালট মি, অ্যালট মানে বরাদ্দ দেওয়া, তাহলে আমাকে একটা সিট কলেজ হোস্টেলে বরাদ্দ দেন, সো দ্যাট যাতে করে আমি আই ক্যান কন্টিনিউ মাই স্টাডি উইদাউট এনি ডিফিকাল্টিস। তারপরে যে লাস্টের লাইন আই দেয়ার ফর, দেখো দেয়ার ফর এর ওই পাশে কমা আছে, আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড প্লিজ গ্রান্ট মাই অ্যাপিল। তারপরে সিনসিয়ারলি ইয়োর্স, এখন কিন্তু তোমার নাম দিতে হবে, ক্লাস, রোল, নাহলে তোমাকে পাবে কিভাবে খুঁজে যে কে এখানে অ্যাপ্লিকেশনটা করেছে। তাহলে তোমরা খুব সহজে কিভাবে এখানে প্রথম যে ধাপটা আমাদের আছে সেটা লিখতে হয়। তারপর সাবজেক্ট লাইনের পরে এখানে তিনটা প্যারা আমাদেরকে করতে হবে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইয়োর প্রবলেম, দ্বিতীয়তে তোমাকে হচ্ছে এই রিকোয়েস্টটা জানাতে হবে। এটা সব জায়গায় দেখো, আমি যে বলছিলাম না যে এটা মুখস্থ করে ফেললে সব জায়গাতে কিন্তু তুমি কি করতে পারছো, এটাকে ইউ ক্যান ইউজ দ্যাট, তাই না। তারপরে 3 নাম্বার যেটা আমরা বললাম, এই দেয়ার ফরের লাইনটা যাতে কোনোভাবেই ভুল না হয়, এবং লাস্টে তোমার যে ক্লোজিং সিগনেচারটা এটাও তোমাকে দিতে হবে। সো আই গেস তোমাদের এই যে কালেকটিভ এবং তোমাদের হচ্ছে পার্সোনাল যেগুলো, ইন্ডিভিজুয়াল ফর্মাল লেটার যেগুলো আছে, এগুলো নিয়ে এখন কনসেপ্টটা ক্লিয়ার। একটু আমাকে বলো কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে কিনা। সাইদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আকাশ মাহমুদ বলছে কতক্ষণ হবে ক্লাস। এই তো আকাশ মাহমুদ একদম শেষের পর্যায়ে চলে এসেছে আমাদের ক্লাসের। তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, এখন তোমাদের দেখাই কয়েকটা বোর্ডের প্রশ্ন, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, যেমন এখানে দেওয়া আছে বরিশাল বোর্ডে একটা প্রশ্ন, এখানে কিন্তু কমপ্লেইন লেটার দেওয়া আছে যে পুলিশের সুপারিনটেন্ডেন্টকে, আচ্ছা কমপ্লেইন লেটার তো দেখানো হলো না, তাহলে কমপ্লেইন লেটারটা কি, এটা একদম সেম জিনিস, কিন্তু কিভাবে লেখে সেটা হয়তো আমরা আরেকটা দিন আলোচনা করতে পারবো আমাদের পেইড ব্যাচে। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে দেখাই দিব। এখন তোমাদেরকে আমি জাস্ট একটা হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্কটা যদি করতে পারো, যেমন এই যে দিস ওয়ান, তোমরা এটা কোথায় সাবমিট করবা, তোমরা আমাদের ফেসবুকে গ্রুপ আছে, ঠিক আছে, ফেসবুক গ্রুপে তোমরা একটা সুন্দর করে লিখে খাতার ছবিটা নিয়ে জাস্ট সাবমিট করলেই হবে যে স্যার এটা একটু দেখেন ঠিক আছে কিনা, ফিডব্যাক নেওয়ার জন্য। তো একবার ফিডব্যাক নিয়ে নিতে পারলে কিন্তু তুমি এখানে একদম অ্যাসিওর থাকতে পারো যে এই জায়গায় যে 8 মার্কের প্রশ্ন তুমি এখানে কিন্তু
মানে 6+ পাচ্ছ। যদি খুব ভালো লিখতে পারো 8-8 দিবে, কোনো সমস্যা নেই। সো দিস ইজ ইউর হোমওয়ার্ক, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর। তার মানে একটা শিক্ষা সফর, এটা হচ্ছে অ্যারেঞ্জ করার জন্য তোমার অ্যাপ্লিকেশন লিখতে হবে। তোমার এখানে নামটাম কিছু উল্লেখ করা নেই, সাপোজ ইউ আর অমুক, এটা দেয়া নেই, সুতরাং তুমি তোমার নাম, তোমার কলেজের নাম এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি ক্লাসটা খুব ভালো মতো করে থাকি তাহলে কয়েকটা এমসিকিউ আমরা সলভ করতে পারবো, কিন্তু তার আগে তোমাদের জন্য যেটা বলেছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট আছে, হ্যাঁ, অ্যানাউন্সমেন্টটা একটু সবাই লক্ষ্য করো, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্যই বলছি। যেমন এইবার তোমরা হয়তো দেখেছো যে এসএসসি এবং এইচএসসির রেজাল্টে কি ধসটা নেমেছে, এবং সব থেকে বড় ধস কোথায়? ইংলিশে। যদি আরো স্পেসিফিক ভাবে বলি, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে যে মার্ক দেয় বা প্লাস পায় বা গ্রেড হয়, এটাই আমরা অনেকে জানি না। তো আমাদের এরকম কিছু কিছু টপিক আছে যেই টপিক গুলোতে মার্কটা একটু ধরে নিতে হবে। তো আমাদের খুবই শীঘ্রই ইবিআই কোর্স, অর্থাৎ ইংলিশ, বাংলা, আইসিটি আমাদের কোর্স লঞ্চ হতে যাচ্ছে। তবে তার আগে আমাদের একটা ওরিয়েন্টেশন মানে লঞ্চিং লাইভ ক্লাস হবে, সেটা হচ্ছে আগামী 27শে নভেম্বর, ঠিক এই সময় 6টা 15-তে। আগামী 27শে নভেম্বর মানে হচ্ছে আগামী বৃহস্পতিবার। আশা করছি তোমরা এবং তোমাদের কলেজের যত বন্ধু বান্ধবী আছো সবাই মিলে আমাদের লঞ্চিং ইভেন্টে আসবা, এবং এখানে একটা বড় ধামাকা থাকবে। ধামাকাটা কি সেটা এখন আর না বলে মানে স্পয়েল না করি, কিন্তু যারা লাইভটাতে থাকবা এবং লাইভে তোমরা হচ্ছে ওই 1 ঘন্টা থাকবা, তাদের জন্য অনেক বড় বড় কিছু চমক আছে, যেটা হয়তো পরবর্তীতে রেকর্ড দেখলে আফসোস করতে হবে। তো আমি বলবো অবশ্যই আগামী 27 তারিখে তোমরা আমাদের এই পেজে যেই লঞ্চিং ইভেন্টটা থাকবে সেটাতে একটু সবাই অংশগ্রহণ করো, ঠিক আছে? সো আশা করবো তোমাদের জন্য আমাদের যতগুলা পরিশ্রম আমরা করছি গত 1-1.5 মাস ধরে, এটা সফল হবে। এখন আসো আমাদের আজকের ক্লাসের উপরে জাস্ট 2-4টা আমরা যদি একটু এমসিকিউ সলভ করি, বুঝতে পারবো যে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার। আচ্ছা, প্রথমটা একটু দেখো, প্রশ্ন 1। আচ্ছা, একটু সমস্যা করছে, ব্যাস দেখো এটা, হুইচ শোজ দ্য কারেক্ট ফরম্যাট অফ, আচ্ছা এটা তো অলরেডি আমরা আলোচনাই করছি, এটা বাদ। এটা বলো, হোয়াট ইজ দ্য বেস্ট সাবজেক্ট লাইন স্টাইল? যে সাবজেক্টটা লিখবা সেটা কেমন হওয়া উচিত? সেটা কি লং ডিটেইলড বিস্তারিত থাকতে হবে, নাকি একটা প্রশ্ন হিসাবে লিখতে হবে রিটেন অ্যাজ এ কোয়েশ্চেন, নাকি সেটা শর্ট প্রিসাইজ এন্ড আন্ডারলাইন থাকতে হবে? সাবজেক্ট লেখার পরে আন্ডারলাইন, এটা হয়তো তোমাদের বলা হয়নি, কিন্তু আন্ডারলাইন করে দেওয়াটা একটু ভালো, হ্যাঁ, যখন তুমি রিয়েল লাইফে লিখবা তখন তুমি চাইলে আন্ডারলাইন করতে পারো। আর নাকি কালারফুল তুমি হচ্ছে কালি ব্যবহার করবা, যেখানে গোলাপি, বেগুনি, ঠিক আছে? কোনটা বলো তো, ABC সাবজেক্টটা কেমন হওয়া উচিত? লং ডিটেইলড, নাকি শর্ট প্রিসাইজ, নাকি কোয়েশ্চেন, নাকি কালারফুল? হুইচ ওয়ান? এই তো অনেকেই বলছো যে ক্লিয়ার, তানভীর, অবন্তিকা, শিহাব, রূপালী, সিয়াম, নেওয়াজ, হ্যাঁ ভেরি গুড। তানভীর উত্তর দিয়েছে সি, শর্ট প্রিসাইজ এন্ড আন্ডারলাইন্ড। বাকিরা একটু দ্রুত জানিয়ে দাও। দেখো যতই ক্লাস করো না কেন, এখন যদি তুমি অংশগ্রহণ না করো তাহলে কিন্তু আমি বুঝবো না তোমার কনসেপ্ট কত ক্লিয়ার হয়েছে। অবন্তিকা বলছে সি, ঠিক আছে, এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। পরেরটা আমরা একটু দেখি। আচ্ছা, কোয়েশ্চেন 2তে তাহলে সি। এই যে 3 নাম্বার, ইয়োর্স অবিডিয়েন্টলি, এটা আমরা কোথায় ব্যবহার করব? এটাকে আমরা এডিটরের কাছে ব্যবহার করব, প্রিন্সিপালের কাছে ব্যবহার করব, চেয়ারম্যানের কাছে লিখতে গেলে ব্যবহার করব, নাকি পিতার কাছে যখন আমরা ওই যে টাকা চাই পত্র লিখি তখন? ইয়োর্স অবিডিয়েন্টলি মানে হচ্ছে আপনার একান্ত বাধ্যগত। একটু চিন্তা করে দেখবা, তুমি যখন একটা ধরো প্রথম আলো পত্রিকা সম্পাদকের কাছে হচ্ছে লিখছো, হ্যাঁ, তখন কি তুমি একান্ত বাধ্যগত এটা লিখবা, নাকি চেয়ারম্যানের কাছে লিখবা, নাকি পিতার কাছে? অবশ্য লেখা যায়, কিন্তু সেক্ষেত্রে আমরা তো ইনফরমালে বাধ্যগত দিই না, তখন আমরা কি বলি, ইয়োর লাভিং সান, ঠিক আছে? এখানে কোনটা হবে? 2 সি সি। আচ্ছা সবাই হচ্ছে 2 না, এটা কিন্তু 3, কিন্তু 3 এর অ্যান্সারটা দাও, ABCD কোনটা হবে? ইয়োর্স অবিডিয়েন্টলি এটা আমরা কার কাছে লিখবো? অবন্তিকা বলেছে বি, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ তুমি যখন প্রিন্সিপালের কাছে লিখছো তখন তাকে লাস্টে লিখতে হয় যে আপনার একান্ত বাধ্যগত শিক্ষার্থী। আমরা যে বাংলাতে দরখাস্ত লিখতে গেলে লিখে দেখবা, ঠিক আছে, বাধ্যগত, অনুগত, এই সমস্ত শব্দগুলো আমরা তখন যখন হচ্ছে প্রিন্সিপালের কাছে লিখি, শিক্ষা প্রতিষ্ঠানের হচ্ছে এর কাছে লিখি। এই তো সবাই বলছে বি, শাহরিয়া তানভীর, শিহাব সরকার, সিয়াম, নুসরাত জাহান, রূপালী, ভেরি গুড। আচ্ছা পরেরটা দেখো, নাম্বার
4. হুইচ ফ্রেজ ইন্ডিকেটস আ কালেকটিভ অ্যাপ্লিকেশন। আমরা যে বললাম অ্যাপ্লিকেশন দুই ধরনের হয়, একটা নিজস্ব প্রয়োজন পার্সোনাল, আর একটা হচ্ছে সমষ্টিগত, সবাই মিলে যেটা, সেটা হচ্ছে কালেকটিভ। এখন বলো এখানে কোন ফ্রেজের মাধ্যমে বোঝা যাচ্ছে এটা কালেকটিভ? আই দেয়ার ফর প্রে দিলে কি বোঝা যাচ্ছে? সিনসিয়ারলি ইয়োর্স সাকিব দিলে কি বোঝা যাচ্ছে? অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস এইটা, নাকি ইয়োর্স ফেথফুলি? কোনটা দিয়ে বোঝা যাচ্ছে দিস ইজ রিলেটেড টু কালেকটিভ অ্যাপ্লিকেশন? বলো MCQ 4। এই যে শেষ পর্যন্ত যারা আছো তারা কিন্তু বোঝা যাচ্ছে যে পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস। নাম্বার 4 উত্তর এখনো পাইনি। আচ্ছা, তানভীর বলছে সি, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। বাকিরা দেখি। এই তো অবন্তিকা সি, আদিবাস সি বলছে। মিজান বি কেন? বি দিলে তো মানে আই দেয়ার ফর দিলে তো বোঝাই যাচ্ছে আই মানে আমি, আমি মানে তো এটা আমি পার্সোনাল, তাই না? কালেকটিভ হলো কিভাবে তাহলে? তাহলে এটা হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, যে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। তার মানে কালেকটিভ মানেই তো আমরা সকল শিক্ষার্থীর পক্ষ থেকে লিখছি। হ্যাঁ, এই তো নুসরাত জাহান, শিহাব আবার ভালো করে কারেক্ট করে নিয়েছে, রূপালী, সিয়াম, জয়দেব দাস, তাই তো সবার ঠিক হচ্ছে। আচ্ছা, তারপর এটা দেখো নাম্বার 5, হোয়ার শুড দ্য রেসিপিয়েন্টস অ্যাড্রেস বি প্লেসড। মানে তুমি যে যাকে লিখছো, ধরো আমি এরকম প্রথমে লিখলাম দা প্রিন্সিপাল, দা হেডমাস্টার, তারপর হচ্ছে কলেজের নাম, তারপরে আমরা হচ্ছে কি লিখি, অ্যাড্রেসটা লিখি, সেটা কোথায় অবস্থিত। এখন এটা কি আমরা টপ রাইট, টপ মানে হচ্ছে একদম উপরে ডান দিকে লিখবো, বটম লেফট নিচে বাদিকে লিখবো, নাকি বিলো দ্য ডেট, ডেটের নিচে লিখবো, নাকি আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের পরে লিখবো, কোনটা বলো তো? বিলো দ্য ডেট মানে হচ্ছে এই যে এই অংশের মধ্যে লিখবা, নাকি এইখানে টপ রাইটে লিখবা, নাকি এই যে নিচে এখানে লিখবা, কোনটা? বুঝো ভালো করে। এই তো মিজান, মিজান বলছে সি। আমরা দেখি, হ্যাঁ সি, কারণ আমরা জানি যে এই অংশের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা রেসিপিয়েন্ট লিখতে হয়, রেসিপিয়েন্ট হচ্ছে ইনস্টিটিউশন লিখতে হয়, তারপর অ্যাড্রেস লিখতে হয়। সো এটা ঠিক আছে। আচ্ছা, আমাদের বেশি প্রশ্ন নেই, আর দুইটা প্রশ্ন আছে। দেখো, হুইচ ওয়ার্ড ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন আ ফর্মাল লেটার। তার মানে ফর্মাল লেটার ব্যবহার করার জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে, রিকোয়েস্ট, ওয়ানা, দেয়ারফর, রিগার্ডস। তোমরা যদি শুরু থেকে ক্লাসটা দেখে থাকো তাহলে সবাই পারবা যে এখানে ফর্মাল লেটারের মধ্যে কোন শব্দটা ব্যবহারযোগ্য না, করা উচিত না, এবং কেন উচিত না সেটাও তোমরা জানো। বলো 6 কোনটা হবে? ABCD। এই ওয়ানা মানে তো সবাই জানো, ওয়ানা মানে হচ্ছে 1 2, 1 2 সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ানা, বা কন্ট্রাকশন ফর্ম বলতে পারো তোমরা। হ্যাঁ, সবাই বুঝে গেছো। তাহলে এইটা আমাদের ইনফর্মাল লেটারের মধ্যে দেওয়া যেতে পারে। আমরা জানি যে সংক্ষিপ্ত অথবা কন্ট্রাকশন ফর্মগুলো আমরা উই ক্যান ইউজ দেম ইন ইনফর্মাল লেটার্স, নট ফর্মাল লেটার্স। ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান, হাউ মেনি মেইন সেকশনস শুড দ্য বডি হ্যাভ। তার মানে যে বডি প্যারাগ্রাফ, অর্থাৎ তুমি ওই যে ডেয়ার স্যারের পরে যখন লেখা শুরু করছো উইথ ডিউ রেসপেক্ট, এখান থেকে শুরু করে কয়টা প্যারা মোট থাকবে? একদম তুমি একটা বিগ প্যারাগ্রাফের মধ্যে সব লিখে দিবা, নাকি 3টা আলাদা প্যারা থাকবে, প্রথমে ইন্ট্রো, তারপর ডিটেইলস, তারপর কনক্লুশন, নাকি 5টা প্যারাগ্রাফ থাকবে, নাকি কোনো প্যারাগ্রাফই থাকবে না? বলো মেইন সেকশনের মধ্যে কয়টা প্যারা থাকবে? মেইন সেকশনে প্যারা, তার মানে 7, 7-এর উত্তর দাও। সেভেন বি। তো অবন্তিকা আজকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। 7B হচ্ছে 3। তার মানে এখানে আমাদের 3টা প্যারা থাকবে। আমরা প্রথমেই বলেছি প্রথম অংশের মধ্যে আমরা ওই যে উইথ ডিউ রেসপেক্ট, উইড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, তারপরে যে প্রবলেমের ইন্ট্রোটা দিয়ে দিব, এই যে ইন্ট্রো। ঠিক আছে, প্রবলেমটা আমরা ইন্ট্রোডিউস করে দিলাম। দ্বিতীয় একটা প্যারা হবে যেখানে আমরা বলেছি ইন দিস কনটেক্সট, ইন দিস রিগার্ড, তারপর আমরা হচ্ছে এখানে রিকোয়েস্ট করব, আই ইমপ্লোর ইউ বা আই রিকোয়েস্ট ইউ। তারপর 3 নাম্বার যে প্যারাটা কনক্লুশন, অর্থাৎ এখানে যে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ।
আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। এখন যদি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, কিভাবে বুঝবো যে তোমরা ঠিক মতো এটা সবকিছু ধরতে পারছো কিনা, ধারণ করতে পারছো কিনা? তাহলে কি করতে হবে, লিখে আমাদেরকে একটু দেখাতে হবে, ঠিক আছে? যদি দেখাও, আশা করছি তোমাদের এই যে টপিকটা, এই টপিকে আসলে আর দুইটা ছোটখাটো বিষয় আছে। একটা হচ্ছে ইমেল লেখাটা সব থেকে সহজ জিনিস, আর একটা হচ্ছে আমাদের যে কয়েকটা কমপ্লেন লেটার বা এডিটোরিয়াল লেটার, এটা একটু লিখে দেখতে হবে। তো এটা তোলা থাক, কোনো সমস্যা নেই। আশা করছি তোমাদের আজকে ক্লাসটাতে তোমরা উপকৃত হয়েছো। এখন আমাকে বলো, এই যে ক্লাসটা আমাদের 27 নভেম্বর, এই ক্লাসটাতে তোমরা কারা কারা উপস্থিত হবা এবং ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা? একটু লাস্টে এটা শুনে যেতে চাই। যদি উপস্থিত হতে চাও ইনশাল্লাহ লেখো একটু। 27 নভেম্বর বৃহস্পতিবার 6টা 15 মিনিট আমাদের এই পেজেই তোমাদের এই লঞ্চিং লাইভটা আসবে, ঠিক আছে? এবং তোমরা মনে হয় ইতোমধ্যে বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন, আমরা কোন জায়গাতে ফোকাস করি। আমরা কিন্তু চাইলেই ওই জাস্ট বেসিক গুলা বাদ দিয়ে শুধুমাত্র যে একটা লেখো, এটা দিয়ে 5টা লিখতে পারবা, 7টা লিখতে পারবা, করতে পারতাম। কিন্তু আমাদের প্রথমেই হচ্ছে তোমাদের কোন জায়গাতে, ছোটবেলা থেকে তো শিখছো, ভুলটা কোথায় কোথায় হয় সেটাকে একটু ধরিয়ে দেওয়া, ঠিক আছে? ইনশাল্লাহ। নুসরাত জাহান বলছে ইনশাল্লাহ থাকবো। ভেরি গুড। শুধু নিজে থাকলে হবে না, ঠিক আছে? ফ্রেন্ডদেরও নিয়ে আসতে হবে। এবং ওই ক্লাসে কিন্তু অনেক বড় সড়ো লেভেলের একটা ধামাকা অফার থাকবে। শুধু অফার না, আরো বেশ কিছু জিনিস থাকবে। আশা করছি কেউ মিস করবা না। সেই দিন কি ক্লাস হবে? সেদিন কোনো ক্লাস হবে না, কিন্তু ক্লাসের থেকে অনেক বড় কিছু হবে, যে তোমাদের পুরা প্ল্যানটা, লেসন প্ল্যানটা, কোন সাবজেক্টে কয়টা ক্লাস পাবো তোমরা, কি কি বারে ক্লাস হবে, ঠিক আছে? তারপর আমাদের কোর্স যেটা আসছে সেটা ডিউরেশন কেমন হবে, তোমাদের এক্সট্রা কি কি দিব, অন্যান্য ধরো মার্কেটে অন্যান্য প্ল্যাটফর্মে অনেক কোর্স তোমরা দেখবা হয়তো, তার থেকে তোমরা এক্সট্রা এখানে কি ভ্যালু পাচ্ছ। তোমাদের আগে থেকে আমরা বলছি না যে কিনে সবাই ভর্তি হয়ে যাও, তোমরা দেখো আমরা আগে এক্সট্রা কি ভ্যালু প্রোভাইড করছি, সবকিছু মিলে বাছ বিচার করে তারপরে তোমরা ডিসিশন নিও, ঠিক আছে? সো আই গেস তোমাদের সবার সাথে ওই দিন দেখা হচ্ছে। ওয়েটিং ফর ধামাকা ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকো। আজকে ক্লাসটা আশা করছি তোমাদের জন্য ফলপ্রসূ হয়েছে। সবাই একটু কাইন্ডলি একটা দুইটা করে প্র্যাকটিস করে জাস্ট গ্রুপে দিয়ে আমাকে মেনশন করলেও হবে, বা এমনিতে দিলেও হবে, আমি তোমাদের দেখে জাস্ট এখানে ফিডব্যাক দিতে পারবো যে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? কয় তারিখ? এই যে লেখা আছে তারিখ, 27 নভেম্বর। 27 নভেম্বর 2025 6টা 15 মিনিটে এই পেজে যেখানে এখন ক্লাসটা দেখছো, ঠিক আছে? ওকে, ভালো থাকো তাহলে সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই নিজের যত্ন রেখো, আর প্যানিক হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? ঢাকাতে যেগুলো হচ্ছে এখন, পুরো বাংলাদেশে যা হচ্ছে, সবাই আতঙ্কগ্রস্ত। কিন্তু আতঙ্ক থেকে বড় ব্যাপার হচ্ছে সবসময় স্রষ্টার কাছে একটু দোয়া দরুদ করো, ঠিক আছে? নামাজ কালাম এগুলো হচ্ছে তোমাদেরকে এখন থেকে আমার মনে হয় আরেকটু ভালো মতো করা উচিত। এবং সবসময় সবার জন্য, শুধু নিজের জন্য না, সবার জন্য দোয়া করো। আর আতঙ্কিত না হয়ে সবাই পরিবারের এবং নিজের যত্ন রাখো। সবার জন্য অনেক শুভকামনা। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আসসালাম।